ফুপুর বাড়িতে উপস্থিত হলাম। ঘটনা কতদূর গড়িয়েছে জানা দরকার। বাসায় গিয়ে দেখি বিরাট গ্যাঞ্জাম। ফুপুর মাথা আইস ব্যাগ চেপে ধরা আছে, পাশেই ফুপা। তিনি রণহুঙ্কার দিচ্ছেন। ফুপু বললেন, খবর কিছু শুনেছিস শিমু? কি খবর? হারামজাদাটা ওই বদ মেয়েটাকে কোর্ট ম্যারেজ করেছে। ওর চামড়া ছিলে মরিচ লাগিয়ে দেওয়া দরকার। কোর্ট ম্যারেজ করে ফেলেছে? বাদলের মতো নিরীহ ছেলে? নিরীহ ছেলে কি আর নিরীহ আছে? ডাইনির খপ্পরে পড়েছে না? ফুপা বললেন, আমি তো কল্পনাই করতে পারছি না। ইচ্ছে করছে কি জানি শিমু? না, কি ইচ্ছে করছে? ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে হারামজাদাটাকে গুলি করে মারতে। ফুপু কঠিন চোখে ফুপার দিকে তাকিয়ে বললেন, এইসব আবার কি ধরনের কথা? নিজের ছেলের মৃত্যু কামনা? আহ, আমি তো বলেছি গাধাটার দোষ নেই, ডাইনির পাল্লায় পড়েছে না। আমি বললাম, নিজের ছেলের বউকে ডাইনি বলা ঠিক হচ্ছে না। দুজনেই ছেলে মানুষ, একটা ভুল করেছে, এখন উচিত ক্ষমা সুন্দর চোখে সবকিছু মেনে নেওয়া। ফুপু গর্জন করে উঠলেন, হিমু, তুই দালালি করবি না। খবরদার বললাম। এই বাড়ি চিরদিনের জন্য ওদের জন্য নিষিদ্ধ। বেচারারা বাসর রাতে পথে পথে ঘুরবে। কেউ যদি জায়গা না দেয় তো পথে পথে ঘোরা ছাড়া আর গতি কি? আখি বাদলকে নিয়ে তার মার বাড়িতে গিয়েছিল, তিনি মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছেন। তা তো দেবেই, বদের ঝাড় না। আমার ছেলের মুখের উপর দরজা বন্ধ করে এত বড় সাহস! আমি এই বাড়িতেই আমার ছেলের বাসর করব। এটা মন্দ না। লাইট ফাইট নিয়ে আসি। লাইট ফাইট কেন? আলোকসজ্জা করতে হবে না? আলোকসজ্জা তো পরের ব্যাপার। বাসর ঘর সাজাতে হবে, ফুল আনতে হবে। এত রাতে ফুল পাবি? পাবো না মানে? ফুপু মাথার আইস ব্যাগ ফেলে দিয়ে উঠে বসলেন। ফুপার চোখ চকচক করছে। মনে হয় ছেলের বিবাহ উপলক্ষে আজ তিনি বোতল খুলবেন। তার সঙ্গীর অভাব হবে না। মোফাজ্জল এবং জহিরুল বাড়ির সামনেই ঘোরাঘুরি করছে, সিগন্যাল পেলেই চলে আসবে। সাদেক সাহেব শুকনো মুখে ফুপুদের বসার ঘরে বসে আছেন। তার সামনে এক কাপ চা, নাস্তার প্লেটে 2 পিস কেক। দেখেই মনে হচ্ছে অনেক দিনের বাসি ছাতা পড়া। আমাকে দেখে ভদ্রলোক হতাশ গলায় বললেন, বাড়ির সবাই কোথায় গেছে জানেন? আমি বললাম, না। যদিও শুনশান নীরবতা দেখে কিছুটা আঁচ করতে পারছিলাম। বাদল এবং আখি হানিমুন করতে কক্সবাজারের দিকে রওনা হয়েছে। তাদের সঙ্গে এই বাড়ির সবাই রওনা হয়েছে। ফুফা সম্প্রতি একটি মাইক্রোবাস কিনেছে। মাইক্রোবাস ব্যবহারের সুযোগ পাওয়া যাচ্ছিল না, এখন সুযোগ হয়েছে। হানিমুনে স্বামী স্ত্রী একা থাকবে, এটাই নিয়ম। এই বাড়িতে সব নিয়মের উল্টো দিক। বাড়ির সবাই কোথায় আপনি জানেন না? জি না। ওরা সবাই কক্সবাজার চলে গেছে। ও আচ্ছা। কাজের ছেলেটাকে জিজ্ঞেস করে জানলাম। আমার বিশ্বাস হচ্ছিল না বলে আপনাকে জিজ্ঞেস করেছি। আপনি মনে হয় কিছুটা আপসেট হয়েছেন। আপসেট হওয়া কি যুক্তিযুক্ত নয়? আপনার ফুপুর ঠেলাঠেলিতে মামলার সমস্ত ব্যবস্থা করে 4 জনকে আসামি দিয়ে মামলা দায়ের করে বাসায় এসে শুনি সবাই কক্সবাজার। মামলা দায়ের হয়েছে? অবশ্যই হয়েছে। 5 জন সাক্ষী জোগাড় করেছি। এর মধ্যে মারাত্মক আহত আছে 2 জন। দুজনই হাসপাতালে চিকিৎসাধীন। আসামি করেছি 3 জনকে, মেয়ের বাবা, মেয়ের বড় মামা এবং মেজো মামা। আজই ওয়ারেন্ট ইস্যু হবে। আপনি তো খুবই করিতকর্মা মানুষ। ডায়েটি প্রশংসায় সাদেক সাহেব খুশি হলেন না। তিনি আরো মিইয়ে গেলেন। বাসি কেক কচকচ করে খেয়ে ফেললেন। হিমু সাহেব, জি। আমার অবস্থাটা চিন্তা করুন। যাদের নামে মামলা করেছি তারা ফরিয়াদীদের সঙ্গে মিলেমিশে মেয়ে এবং জামাইয়ের সঙ্গে হানিমুনে চলে গেছে। ওই পার্টিও গেছে নাকি? জি, তারাও গিয়েছে। আমি এখান থেকে টেলিফোন করে জেনেছি তারা আরেকটা মাইক্রোবাস ভাড়া করেছে। বাহ, ভালো তো। সাদেক সাহেব রেগে গেলেন। হতভম্ব গলায় বললেন, ভালো তো মানে? ভালো তো বলছেন কেন? আমি ভেবে বলছি না, কথার কথা বলেছি। আমার অবস্থাটা আপনি চিন্তা করেন। আসলে মামলার কথাতে নেচে ওঠাটা আমার ঠিক হয়নি। সবুর করা উচিত ছিল। সবুরে ফ্রুট ফলে বলে একটা কথা আছে। সবুর করলে আপনাকে এই ঝামেলায় যেতে হতো না। ফ্রুট ফল তো আপনি মাইক্রোবাসে করে হানিমুন পার্টিতে সামিল হতে পারতেন। রসিকতা করছেন? রসিকতা করছি না। দয়া করে রসিকতা করবেন না। রসিকতা আমার পছন্দ না। আমি সিরিয়াস ধরনের মানুষ। চা খাবেন? না, চা খাবো না। আচ্ছা দিদি বলুন। আমার মাথা আউলা হয়ে গেছে। এখন করবোটা কি বলুন তো? সাজেশন চাচ্ছেন? না, সাজেশন চাচ্ছি না। আমি অন্যের সাজেশনে চলি না। না চলাই ভালো। ফুপুর সাজেশন শুনে আপনার অবস্থাটা কি হয়েছে দেখুন। পুরোপুরি ফেসে গেছেন। সাদেক সাহেব সিগারেট ধরালেন। বেচারাকে দেখে সত্যি সত্যি মায়া লাগছে। সাদেক সাহেব, জি। আপনি মন খারাপ করবেন না। আমি আছি আপনার সঙ্গে। আপনি আছেন আমার সঙ্গে মানে কি? ওরা যা ইচ্ছে করুক। ওদের মিল মোহব্বত আমরা তোয়াক্কা করি না। আমরা আমাদের মতো মামলা চালিয়ে যাব। আবার রসিকতা করছেন? ভাই, আমি মোটেই রসিকতা করছি না। আমি সিরিয়াস। আখির বাবা এবং 2 মামাকে আমরা হাজতে ঢুকিয়ে ছাড়বো। পুলিশকে দিয়ে রুলারের ডলা দেয়াবো, কানে ধরে উঠবোস করাবো। হিমু সাহেব, আপনার মাথা কি খারাপ? আপনি কি উন্মাদ? আমি আমি উন্মাদের মতো কথা বলছি? অবশ্যই বলছেন। তাহলে আরেকটা সাজেশন দেই। আপনি নিজেও কক্সবাজার চলে যান। আসামি ফরিয়াদি 2 পার্টিকেই একসঙ্গে ট্যাকল করুন। 2 পার্টি আপনার চোখের সামনে থাকবে। আপনি বিচক্ষণ আইনবিদ। আইনের মার প্যাচে ফেলে
হাউ মেনি পেডি, হাউ মেনি রাইস। শুনুন হিমু সাহেব, আপনি আপনার মাথার চিকিৎসা করার ব্যবস্থা করুন। ইউ আর এ সিক পারসন। আপনার চায়ের কথা বলা হয়নি। দাঁড়ান, চায়ের কথা বলে এসে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দেব। সাদেক সাহেব উঠে দাঁড়ালেন এবং আমাকে দ্বিতীয় বাক্য বলার সুযোগ না দিয়ে বের হয়ে গেলেন। সাহিত্যের ভাষায় যাকে বলে ঝড়ের বেগে নিক্রমণ। ফুপুর কাজের ছেলে রশিদ আমার খুব যত্ন নিল। আমাকে সে কিছুতেই যেতে দেবে না। রশিদের বয়স 18-19, শরীরের বার হয়নি বলে এখনো বালক বালক দেখায়। ফুপুর বাড়িতে সে গত 2 বছর আছে। ফুপুর ধারণা রশিদের মতো এক্সপার্ট কাজের ছেলে বাংলাদেশের দ্বিতীয়টি নেই। সে একা 100 না, একা 300, এটা তার মনে হয়। রশিদ দাঁত বেঁধে করে বলল, আজ আর কই যাইবেন? শুইয়া বিশ্রাম করেন, মাথা মালিশ করে দেমু, দুপুরে আপনার জন্য বিরিয়ানি পাকামু। বিরিয়ানি রাখতে পারিস? আমি পারি না এমন কোনো কাম এই দুনিয়াতে পয়দা হয় নাই। সব কিসিমের কাম এই জীবনে করছি। বলিস কি? আমার ভাইজান আপনার মতো অবস্থা কি? আমার ভাইজান আপনার মতো অবস্থা। বেশি দিন কোনো কামে মন টেকে না, চুরিধারি কইরে বিদায় হই। চুরিধারি করিস? প্রথম করি না, শেষ পর্যায়ে করি। বিদায় যেদিন নিমু তার আগের দিন করি। ভাইজান, আপনার চুল বড় হয়েছে, চুল কাটবেন? নাপিতের কাজও জানিস? জানি। মডার্ন সেলুনে 1 বছর কাম করছি, কলাবাগান। ভালো সেলুন, এসি ছিল, কারিগরও ছিল ভালো। নাপিতের দোকান থেকে কি চুরি করেছিলি? খুর, কেসি, চিরুনি, 2টা শ্যাম্পু, এইসব টুকটাক। খারাপ কি? ছোট থেকে বড় টুকটাক থেকে একদিন ধুম ধুম হবে। দে, চুল কেটে দে। আমি হাত পা ছড়িয়ে বারান্দার মোড়ায় বসলাম। রশিদ মহা উৎসাহে আমার চুল কাটতে লাগলো। মাথা কামাইবেন ভাইজান? মাথা কামানোর দরকার আছে? শখ হইলে বলেন। মাথা কামানিটা হইল শখের বিষয়। মাথা কামাতে তোর যদি আরাম লাগে তাহলে কামিয়ে দে, সমস্যার কিছু নেই। আমার মাথায় চুল থাকাও যা, না থাকাও তা। রশিদ গম্ভীর মুখে বলল, লোকের ধারণা মাথা কামানি খুব সহজ, আসলে কিন্তু ভাইজান বড়ই কঠিন কাজ। আমি গম্ভীর গলায় বললাম, জগতের যাবৎ মনে হয় সহজ কাজকে মনে হয় খুব কঠিন। যেমন ধর সত্য কথা বলা, মনে হয় না খুব সহজ, ইচ্ছে করলেই পারা যায়। আসলে ভয়ঙ্কর কঠিন। যে মানুষ 1 মাস কোনো মিথ্যা না বলে শুধুই সত্যি কথা বলবে, ধরে নিতে হবে সে একজন মহামানব। ভাইজান বল, আপনার সঙ্গে আমার একটা প্রাইভেট কথা ছিল, বলে ফেল। আপনার কাছে আমি একটা জিনিস চাই ভাইজান, আপনি না বলতে পারবেন না। কি জিনিস চাস? সেইটা ভাইজান পরে বলতেছি, আগে আপনি ওয়াদা করে দিবেন। তুই চাইলে আমি দিতে পারবো, এটা কি করে ভাবলি? আপনার মুখ দিয়ে একটা কথা বললে সেইটা হয়, আমরা সবাই জানি। তোকে বলছে কে? বলা লাগে না ভাইজান, বোঝা যায়। তারপরে বাদল ভাই বলছে, বাদল ভাইয়ের বিবাহ ভেঙে গেছিল, বাদল ভাই আপনারে বললো, সঙ্গে সঙ্গে সব ঠিক। তুই চাস কি? বিদেশ যাইতে আমার খুব মন চাই ভাইজান, দেশে মন টেকে না। আচ্ছা যা হবে। রশিদ মাথা কামানো বন্ধ করে তৎক্ষণাৎ আমার পা ছুঁয়ে ভক্তি ভরে প্রমাণ করলো। আমি সিদ্ধ পুরুষদের মতোই তার শ্রদ্ধা গ্রহণ করলাম। মানুষকে ভক্তি করতে ভালো লাগে না, মানুষের ভক্তি পেতে ভালো লাগে। আমার মাথা কামানো হলো, মাথা ম্যাসেজ করা হলো, গা মালিশ করা হলো, দুপুরে হেব্বি খানা পিনা হলো। খাসির বিরিয়ানি, মুরগির রোস্ট, অতি সুস্বাদু রান্না। ভরপেট খাওয়ার পরও মনে হচ্ছে আরো খাই। রশিদ, তুই তো ভালো রান্না জানিস। চিটাগাং হোটেলে বাবুর্চির হেল্পার ছিলাম ভাইজান। বাবুর্চির নাম ওস্তাদ মনামিয়া। 1 নম্বর বাবুর্চি ছিল। রান্ধনের কাজ সব শিখেছি ওস্তাদের কাছে। ভালো শিখেছিস, খুব ভালো শিখেছিস। রাইতে ভাইজান আপনারে চিতল মাছের পেটি খাওয়ামো। এইটা একটা জিনিস। কিরকম জিনিস? একবার খাইলে মৃত্যুর দিনও মনে পড়বে। আজরাইল যখন জান কবজের জন্য আসবে তখন মনে হইবে, আহারে চিতল মাছের পেটি। ওস্তাদ মনামিয়া আমার হাতে ধরাই শিখাইছে, আমারে খুব পিয়ার করত। ওস্তাদের কাছ থেকে কি কিছু চুরি করলি? রশিদ চুপ রইল। আমি চাপাচাপি করলাম না। দুপুরে লম্বা ঘুম দিলাম। রাতে খেলাম বিখ্যাত চিতল মাছের পেটি। সেই রান্না শিল্পকর্ম হিসেবে একটা উত্তীর্ণ বলতে পারলাম না, কারণ শুরুতেই গলায় বেঁধে গেল কাটা। মাছের কাটা খুবই তুচ্ছ ব্যাপার, করা যায় না। প্রতিনিয়ত সে জানান দিতে থাকে, আমি আছি, আমি আছি, আমি আছি। ঢোক গেলার প্রয়োজন নেই, তারপরও ক্রমাগত ঢোক গিলে যেতে হয়। কাটার প্রসঙ্গে আমার বাবার কথা মনে পড়ে। তার বিখ্যাত বাণীমালায় কাটা সংক্রান্ত বাণীও ছিল। কণ্টক, কাটা, কণ্টক, শলা, তরুণক, সূচি, চোচ। বাবা হিমালয়, শৈশবে কই মাছের ঝোল খাইতে গিয়া একবার তোমার গলায় কই মাছের কাটা বিঁধিল। তুমি বড়ই অস্থির হইলে। মাছের কাটার যন্ত্রণা যেমন অসহনীয় নয়, তবে বড়ই অস্বস্তিকর। কণ্টক নীরবেই থাকে, তবে প্রতিনিয়ত সে তার অস্তিত্ব স্মরণ করিয়া দেয়। কণ্টকের এই স্বভাব তোমাকে জানাইবার জন্য আমি তোমার গলায় কাটা তুলিবার কোনো ব্যবস্থা করি নাই। তুমি কিছুদিন গলায় কাটা নিয়ে ঘুরিয়ে বেড়াইলে। বাবা হিমালয়, তুমি কি জানো যে মানুষের মনেও পরম করুণাময় কিছু কাটা বিধাইয়া দেন? একটি কাটার নাম হচ্ছে মন্দ কাটা। তুমি যখন কোনো মন্দ কাজ করিবে তখনই এই কাটা তোমাকে স্মরণ করিয়ে দেবে। তুমি অস্বস্তি বোধ করিতে থাকিবে, ব্যথা বোধ হবে না, অস্বস্তি বোধ।
সাধারণ মানুষদের জন্য এইসব কাটার প্রয়োজন আছে, সিদ্ধ পুরুষদের জন্য এসবের প্রয়োজন নেই। কাজেই কণ্টক মুক্তির একটা চেষ্টা অবশ্যই তোমার মধ্যে থাকা উচিত। যেদিন নিজেকে সম্পূর্ণ কণ্টকমুক্ত করিতে পারিবে, সেই দিন তোমার মুক্তি। বাবা হিমালয়, প্রসঙ্গক্রমে তোমাকে একটা কথা বলি, মহাপুরুষরাও কণ্টকমুক্ত। এই অর্থে মহাপুরুষ বা মহাপাষণ্ডের ভিতরে তেমন কোনো প্রভেদ নেই। গলার কাটা নিয়ে রাতে আশরাফুজ্জামান সাহেবের সঙ্গে দেখা করতে গেলাম। ভদ্রলোক মনে হচ্ছে কোনো ঘোরের মধ্যে আছেন। আমার মুন্ডিত মস্তক তার নজরে এলো না। তিনি হাসি মুখে এসে আমাকে জড়িয়ে ধরলেন। ভাই সাহেব, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমি জানতাম আপনি আজ আসবেন। আজকে বিশেষ কোনো দিন? জি, আজ আমার মেয়ের পাঞ্চিনি হয়ে গেছে। বলেন কি? কি যে আনন্দ হচ্ছে ভাই, একটু পরপরই চোখে পানি আসছে। তিনি চোখ মুছতে লাগলেন। চোখে মনে হয় অনেকক্ষণ ধরেই মুছছেন। চোখ লাল হয়ে আছে। আমি বললাম, আপনার মেয়ে কোথায়? এত বড় উৎসব, বাসা খালি কেন? মেয়ে খুব কান্নাকাটি করছিল। আমার কান্না দেখেই কাঁদছিল। শেষে তার মামাতো ভাই বোনরা এসে নিয়ে গেছে। আমাকেও নিয়ে যেতে চাচ্ছিল, আমি যাইনি। জানি কেন? ইয়াসমিন একা থাকবে। তাছাড়া মেয়ের বিয়ে নিয়ে তার সঙ্গে একটু কথাবার্তা বলবো। আমার দায়িত্ব এখন শেষ। ওনার দায়িত্বও তো শেষ। মেয়েকে তো আর চোখে চোখে রাখতে হবে না। উনি আবার মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে উপস্থিত হবেন না তো? জীবিত শাশুড়িকে জামাইরা দেখতে পারে না, উনি হলো ভুটুরি। আশরাফুজ্জামান করুণ গলায় বললেন, আমার স্ত্রী সম্পর্কে এই জাতীয় বাক্য ব্যবহার করবেন না ভাই, আমি মনে খুবই কষ্ট পাই। আচ্ছা যান, আর করবো না। ভাই, আজ রাতটা আপনি আমার সঙ্গে থেকে যান, দুজনে গল্পগুজব করি। আমি থাকলে আপনি আপনার স্ত্রীর সঙ্গে কথা বলবেন কিভাবে? ওর সঙ্গে তো সারাক্ষণ কথা বলি না, কথাবার্তা সামান্যই হয়। ওর কথা বলতে কষ্ট হয়। ও আচ্ছা, হিমু সাহেব, ভাই আমার অনুরোধটা রাখুন, থাকুন আমার সঙ্গে। বিছানায় ধোয়া চাদর বিছিয়ে দিচ্ছি। চাদর ফাদর কিছু লাগবে না, একটা বিড়াল লাগবে। আপনার বাসায় কি বিড়াল আছে? জি না, বিড়াল লাগবে কেন? আমার গলায় কাটা বিঁধেছে। বিড়ালের পা ধরলে নাকি গলার কাটা যায়। এইসব কথা একদম বিশ্বাস করবেন না। এসব হচ্ছে কুসংস্কার। গরম লবণ পানি দিয়ে গার্গল করেন, গলার কাটা চলে যাবে। আমি গরম পানি এনে দিচ্ছি। গলার কাটার খুব ভালো হোমিওপ্যাথি ওষুধ আছে, কাল সকালে আমি আপনাকে জোগাড় করে দেবো। অ্যাকোনাইট 3। আপনি তাহলে হোমিওপ্যাথিও জানেন? ছোট বাচ্চা মানুষ করেছি, হোমিওপ্যাথি তো জানতেই হবে। বই পড়ে পড়ে শিখেছি। আপনার যদি দীর্ঘদিনের কোনো ব্যাধি থাকে বলবেন, চিকিৎসা করব। তখন বুঝতে পারবেন যে আমি আসলে একজন ভালো চিকিৎসক। ভয় পাওয়া রোগ সারাতে পারবেন? ভয় পাওয়া রোগ? আপনি ভয় পান? একবার পেয়েছিলাম, সেই ভয়টা মনে গেঁথে গেছে, ক্রনিক হয়ে গেছে, কিংবা এখনো হতে পারে পাগল হয়ে যাচ্ছি। এই দুটি রোগের হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা আছে। ভূত পেট দেখতে পেলে স্ট্রামোনিয়াম 6, আর যদি মনে হয় পাগল হয়ে যাচ্ছেন তাহলে খেতে হবে প্লাটিনা 30। দুটোই মানসিক ওষুধ। মনে হচ্ছে হোমিওপ্যাথিতে মানসিক রোগের ভালো চিকিৎসা আছে। অবশ্যই আছে। যেমন ধরুন, কেউ যদি মনে করে যে এই সব বিষয়ে টনটনে জ্ঞান, তাকে দিতে হবে কোপিয়াস 6। অনবরত কথা বলা রোগের জন্য ল্যাকারসিন 6। লোকের সঙ্গে বিরক্তি এলে নাস্কোডোমিন 3। উদাসীন ভাব অ্যাসিড ফস 3। খুন করার ইচ্ছে জাগলে হায়াসামেস 3। আত্মহত্যা করার ইচ্ছা আরামসের 30। কথা বলার সময় কান্না পেলে পালস 6। অতিরিক্ত ধর্মচিন্তা নাক্স ভূমিকা। অতিরিক্ত কথা বলার ইচ্ছা কমে গেলে কোনো ওষুধ বলবেন। ল্যাকোটিন 6 ঘরে আছে না? জি আছে। গলার কাটার ওষুধটা নেই? এইটা আছে। আপনার তো মনে হয় ল্যাকেসিস 6 ওষুধটা নিয়মিত খাওয়া উচিত। হিমু সাহেব, আমি কিন্তু কথা কম বলি। কথা বলার মানুষই পাই না। কথা বলবো কি করে? আমার মেয়ে তো আমার সঙ্গে কথাই বলে না। যখন ছোট ছিল তখন বলতো, এখন যতই দিন যাচ্ছে ততই সে দূরে সরে যাচ্ছে। কম কথা বলা রোগেরও ভালো হোমিওপ্যাথি চিকিৎসা আছে। অ্যাসিড ফস 6। উদাসীন ভাবের জন্য অ্যাসিড ফস 3, আর কম কথা বলা রোগের জন্য অ্যাসিড ফস 6। কিন্তু আমার ওষুধও খাবে না। ওর ধারণা হোমিওপ্যাথি হলো চিনির দলা। কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে পরীক্ষা করে দেখতে হয়। পরীক্ষা না করে কেউ যদি বলে চিনির দলা, এটা কি ঠিক? জি না, ঠিক না। আমাদের নিয়ম হচ্ছে পরীক্ষা ছাড়াই সিদ্ধান্ত। খারাপ না? খুবই খারাপ। আমি কথা বেশি বলায় বিরক্ত হবেন না। অনেকদিন পর আপনাকে পেয়েছি বলে এত কথা বলছি। আপনি তো আর সাধারণ মানুষের মতো না যে আপনার সঙ্গে হবে। আমি সাধারণ মানুষের মতো না? অবশ্যই না। ওই দিন আপনি আমার কন্যার বাড়ি ফেরা সম্পর্কে যে সময় বলে গিয়েছিলেন, সেই সময়ই সে ফিরেছে। আমি খুবই বিস্মিত হয়েছিলাম। আজ এই ম্যাটার অফ ফ্যাক্ট আমার বিস্ময় ভাব এখনো যায়নি। প্রচণ্ড আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন মানুষ তো আজকাল পাওয়া যায় না। যাদের এই ক্ষমতা আছে তারা তা প্রকাশ করে না। তারা আড়ালে থাকতেই পছন্দ করে। আপনার সঙ্গে নিশ্চয়ই অনেকের যোগাযোগ আছে। আপনি যদি দয়া করে এমন লোকের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেন তাহলে খুশি হব। আছে এমন কেউ?
আছে একজন ময়লা বাবা, গায়ে ময়লা মেখে বসে থাকে। ময়লা মেখে বসে থাকেন কেন বলতে পারবো না, জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস করেননি কেন? জিজ্ঞেস করিনি কারণ তার সঙ্গে আমার দেখা হয়নি। তার ঠিকানা জোগাড় করেছি, একদিন যাব। হিমু সাহেব, যেদিন যাবেন অবশ্যই আমাকে নিয়ে যাবেন। ওনার ক্ষমতা কেমন? মুখে শুনেছি ক্ষমতা ভালো, মনের কথা হরবর করে বলে দেন। আপনার মনে কোনো খারাপ কথা থাকলে ওনার সঙ্গে দেখা না করাই ভালো। হরবর করে বলে দেবেন, আপনি পড়বেন লজ্জায়। ওনার নাম কি বললেন? ময়লা বাবা? জি, ময়লা বাবা। কি ধরনের ময়লা গায়ে মাখেন? 1/3 নর্দমার পানির সঙ্গে 1/3 ডাস্টবিনের ময়লা, 1/6 টটকা গু প্লাস আরো কিছু হাবিজাবি দিয়ে সেমি সলিড একটা মিক্সচার তৈরি করে তেলের মতো গায়ে মেখে রাখেন। সত্যি? ভাই আমি রসিকতা করছি, সত্যি কিনা এখনো জানি না, দেখা হলে জানবো। ময়লার ফর্মুলা নিয়ে আসবো, ইচ্ছে করলে আপনিও গায়ে মাখতে পারবেন। একজন মানুষ যে অন্য একজনকে কি পরিমাণে বিরক্ত করতে পারে, আমি আশরাফুজ্জামান সাহেবের সঙ্গে রাত কাটিয়ে এই তথ্য জেনে গেলাম। আমি পা গুটিয়ে বিছানায় বসে আছি, তিনি বসে আছেন আমার সামনে একটা বেতের চেয়ারে। তিনি ননস্টপ কথা বলে যাচ্ছেন। ঢাকা চিটাগাং আন্তনগর ট্রেনও কিছু স্টেশনে থামে, উনি কোনো স্টেশনে থামছেন না। ছুটে চলছে তুফান মেইল, তার সব গল্পই তার কন্যা এবং ভূত স্ত্রী প্রসঙ্গে। আমি শুনে যাচ্ছি, মন দিয়েই শুনছি। অন্যের কথা মুক্ত মানুষ, এ ফ্রি ম্যান, মানে এখনো ফ্রি না, তবে হয়ে যাচ্ছি। যেদিন আমার মেয়ে শ্বশুরবাড়ির দিকে রওনা দেবে, সেদিনই আমি হব একজন স্বাধীন মানুষ। মেয়েটা সুন্দর হয়, নানান সমস্যা হচ্ছিল। কলেজে ওঠার পর থেকে শুধু বিয়ের সম্বন্ধ আসে। শুধু সম্বন্ধ এলে ক্ষতি হতো না, তারা নানাভাবে চাপাচাপি করে, ভয় পর্যন্ত দেখায়। বিয়ে না দিলে মেয়ে উঠিয়ে নিয়ে চলে যাবে, এই জাতীয় কথাবার্তা পর্যন্ত বলে। শুধু যে ওরা চাপাচাপি করছে তা না, আমার আত্মীয় স্বজনরাও চাপাচাপি করছে। আমি একা মানুষ, মেয়ে মানুষ করতে পারছি না, এইসব উদ্ভট যুক্তি। যখন বিয়ে দিতে মন ঠিক করলাম, তখন অন্য সমস্যা। বিয়ের সব ঠিকঠাক হয়, ছেলে পছন্দ হয়, কথাবার্তা পাকা হয়, তখন বিয়ে ভেঙে যায়। কবার এরকম হলো? 5 বার। এর মধ্যে 3 বার বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়ে গেছিল। আপনাকে কার্ড দেখাবো? যত্ন করে রেখে দিয়েছি। বিয়ে ভেঙে যায় কেন? দুষ্ট লোক কান ভাঙানি দেয়, আমার মেয়ের নামে আজে বাজে কথা বলে, উড়ো চিঠি দেয়, টেলিফোন করে। সুন্দরী মেয়েদের প্রসঙ্গে আজে বাজে ধরনের কথা মানুষ খুব সহজে বিশ্বাস করে। বিয়ে ভেঙে যায়। আমার মেয়ে এতে খুবই কষ্ট পায়, আমি তেমন পাই। এতে খুবই কষ্ট পায়, আমি তেমন পাই না, কারণ আমার স্ত্রী আগেই আমাকে জানিয়ে দেয় বিয়ে ভেঙে যাবে। আমার ভিতর এক ধরনের মানসিক প্রস্তুতি থাকে, কিন্তু আমার মেয়ের ভিতর থাকে না বলে সে খুব কষ্ট পায়। বিয়ে হচ্ছে না এই জন্য না, অপমানের কষ্ট। কষ্ট হবার কথা। তারপর সে ঠিক করলো কোনোদিন বিয়েই করবে না। কঠিনভাবে আমাদের সবাইকে বলল তার বিয়ে নিয়ে আর একটা কথাও যেন না বলা হয়। আমার মেয়ে আবার খুব কঠিন ধরনের, একবার যা বলবে তাই, কোনো নড়চড় হবে না। আমরা বিয়ে নিয়ে কথাবার্তা দীর্ঘদিন বলিনি। এতদিন পর হঠাৎ আবার কথা উঠলো, অতি দ্রুত সব ফাইনাল হয়ে গেল। ভালো তো, ভালো তো বটেই। কি যে আনন্দ আমার হচ্ছে তা আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনার স্ত্রী, তিনিও কি আপনার মতো আনন্দিত? হ্যাঁ, সেও খুব খুশি। আপনার সঙ্গে কথা হয়েছে? জি, কথা হয়েছে। তিনি আবার বলেননি তো যে এ বিয়েও ভেঙে যাবে? না, বলেননি। অবশ্যই সে ভবিষ্যতের কথা খুব ভালোভাবে বলতে পারে না, শেষ মুহূর্তে বলে। কে জানে এই বড় শেষ মুহূর্তে কিছু বলে কিনা। শেষ মুহূর্তে কিছু বলার সুযোগ না দিলেই, অবশ্যই সে ভবিষ্যতের কথা খুব ভালোভাবে বলতে পারে না, শেষ মুহূর্তে বলে। কে জানে এই বড় শেষ মুহূর্তে কিছু বলে কিনা। শেষ মুহূর্তে কিছু বলার সুযোগ না দিলেই হয়। বিয়ের কথাবার্তা পাকা হবে, সঙ্গে সঙ্গে বিয়ে হয়ে যাবে। ধর তক্তা মারো পেরেক, কেউই ভাঙানি দেবার সুযোগ পাবে না। তা কি আর হয়? মেয়ের বিয়ে বলে কথা, এ তো আর চাইনিজ রেস্টুরেন্টে ডিনার খাওয়ার মতো ঘটনা না যে রাত 8টার দিকে ঠিক করা হবে, 9টায় খাওয়া হবে। তাও ঠিক। মেয়ের ছবি দেখবেন? নিশ্চয়ই দেখব। সব ছবি দেখতে সময় লাগবে, শত শত ছবি আমি তুলেছি। একসময় ফটোগ্রাফির শখ ছিল, এখনো আছে, নিয়ে আসবো। আনুন। সব মিলিয়ে 25টা অ্যালবাম। 25টা অ্যালবাম? জি, এক বছরের জন্য এক একটা। আসুন অ্যালবাম দেখি। আমি মেয়েকে বলছি, মা শোন, এই বাড়ি থেকে তুই সবকিছু নিয়ে যা, শুধু অ্যালবামগুলো নিতে পারবি না। আমার অ্যালবাম দেখা শুরু করলাম। ছবির উপর দিয়ে শুধু চোখ বুলিয়ে যাব সেই উপায় নেই। প্রতিটি ছবি আশরাফুজ্জামান সাহেব ব্যাখ্যা করছেন। যে ফ্রকটা পরা দেখছেন, এর একটা সাইড ছেঁড়া আছে। মীরার খুব প্রিয় ফ্রক, ছিঁড়ে গেছে, তারপরও পড়বে। থুতনিতে কাটা দাগ দেখতে পাচ্ছেন না? বাথরুমে পা পিছলে পড়ে ব্যথা পেয়েছিল। রক্তারক্তি কাণ্ড। বাসায় গাঁদা ফুল ছিল, সেই ফুল কষলে দিয়ে রক্ত বন্ধ হয়েছে। আমরা ভোর 4টা পর্যন্ত 7টা অ্যালবাম শেষ করলাম। 8ম অ্যালবাম হাতে নিয়ে বললাম, আশরাফুজ্জামান সাহেব, কাপড় বলুন তো। তিনি চমকে উঠে বললেন, কেন? আমি বললাম, আমার ধারণা আপনার কন্যার বিয়ে হয়ে গেছে। কি বলছেন এসব? মাঝে মাঝে আমি ভবিষ্যৎ বলতে পারি। আশরাফুজ্জামান সাহেব কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে থেকে নিঃশব্দে উঠে গিয়ে পাঞ্জাবি গায়ে দিলেন। আমরা ভোর 5টায় ধানমন্ডিতে মেয়ের মামার বাড়িতে পৌঁছলাম। দেখা গেল আসলেই মীরার বিয়ে হয়ে গেছে।
রাত 10টায় কাজে এসে বিয়ে পড়ানো হয়েছে। আমি বললাম, মেয়ের বাবাকে না জানিয়ে বিয়ে, ব্যাপারটা কি? মেয়ের মামা আমাকে আড়ালে ডেকে নিয়ে বললেন, আপনি বাইরের মানুষ, আপনাকে কি বলবো, না বলেও পারছি না। মেয়ের বিয়ে ভেঙে যেত তার বাবার কারণে। উনিই পত্রপক্ষকে উড়ো চিঠি দিতেন, টেলিফোনে নিজের মেয়ের সম্পর্কে আজে বাজে কথা বলে বিয়ে ভাঙাতেন। বিয়ের পর মেয়ে তাকে ছেড়ে চলে যাবে এটা সহ্য করতে পারতেন না। উনি খানিকটা অসুস্থ, আমরা যা করেছি উপায় না দেখেই করেছি। আশরাফুজ্জামান সাহেব দাঁড়িয়ে কাঁদছেন, আমি তাকে রেখে সরাইনি। অল্প কিছু ভক্ত উঠোনে শুকনো মুখে বসে আছে। উঠোনে চাটাই পাতা, বসার ব্যবস্থা, উঠোন এবং টিনের বারান্দা সবই পরিষ্কার পরিচ্ছন্ন। যে বাবা সারা গায়ে ময়লা মেখে বসে থাকেন, তার ঘর দুয়ার এমন ঝকঝকে কেন, এ প্রশ্ন সঙ্গত কারণেই মনে আসে। আমার পাশে একজন হাঁপানি রুগী টেনে টেনে শ্বাস নিচ্ছেন, দেখে মনে হয় সময় হয়ে এসেছে, চোখ মুখ উল্টে এখনই ভিমরি খাবে। আমি তাতে বিভ্রান্ত হলাম না। হাঁপানি রুগীকে যতই সিরিয়াস দেখাক, এরা সহজে ভিমরি খায় না। রুগী আমার দিকে চোখ ইশারা করে বললেন, বাবার কাছে আইছেন? আমি বললাম, হ্যাঁ। আপনার সমস্যা কি? সমস্যা কিছু না, ময়লা বাবাকে দেখতে এসেছি। আপনি রোগ সারাতে এসেছেন? জি। বাবার কাছেই প্রথম এসেছেন? জি। আর কোনো বাবার কাছে যাননি? বাংলাদেশে তো বাবার অভাব নেই। কেরামতগঞ্জে ন্যাংটো বাবার কাছে গিয়েছিলাম, লাভ হয়নি। বাবা আমার চিকিৎসা করেন নাই। ইনি করবেন? দেখি আল্লাহ পাকের কি ইচ্ছা। রোগীর হাঁপানির টান বৃদ্ধি পেলে আমি চোখ অন্যদিকে ফিরিয়ে নিলাম। মানুষের কষ্ট দেখা কষ্টের। হাঁপানি রোগীর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে সুস্থ মানুষের নিঃশ্বাস নিতে কষ্ট হয়। সকাল 11টায় আমি চোখ অন্যদিকে ফিরিয়ে নিলাম। মানুষের কষ্ট দেখা কষ্টের। হাঁপানি রোগীর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে সুস্থ মানুষের নিঃশ্বাস নিতে কষ্ট হয়। সকাল 11টার মতো বাজে, বাবার দেখা নেই। উঠোনে রোদ এসে পড়েছে, গা বিড়বিড় করছে, ভক্তের সংখ্যা বাড়ছে। বাবার খাদেমদের তৎপরতা চোখে পড়ল। তারা ছেলেদের এক জায়গায় বসাচ্ছে, মেয়েদের অন্য জায়গায় বসাচ্ছে। সবারই উঠোনে চাটাইয়ে বসতে হচ্ছে। তবে চাটাইয়ের মাঝামাঝি চুনের দাগ দেওয়া আছে, এই দাগ আগে চোখে পড়েনি। চোখে সুরমা দেওয়া মেয়ে মেয়ে চেহারার এক খাদেমকে নিচু গলায় বললাম, ময়লা বাবা টাকা পয়সা কি নেন? খাদেম বিরক্ত মুখে বললেন, বাবা টাকা পয়সা নেন না। টাকা পয়সা না নিলে ওনার চলে কিভাবে? ওনার কিভাবে চলে সেটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনাদেরও তো খরচাপাতি আছে। এই যে চোখে সুরমা দিয়েছেন, এই সুরমা তো নগদ পয়সায় কিনতে হয়। বাবার জন্য কিছু পয়সা করে নিয়ে এসেছি, কার কাছে দেবো বলেন? বাবাকে জিজ্ঞেস করবেন, উনি দর্শন দেবেন কখন জানি না। যখন সময় হবে উনি একজন একজন করে ডাকবেন। সিরিয়ালি ডাকবেন, যে আগে এসেছে সে আগে যাবে। বাবার কাছে কোনো সিরিয়াল নেই, বাবা তাকে ডাক দেবেন। অনেকে আসে, বাবা ডাকেনও না। আমার ডাক তো তাহলে নাও আসতে পারে, অনেক দূর থেকে এসেছি ভাই সাহেব। বাবার কাছে নিকট দূর কোনো ব্যাপারই না। তা তো বটেই, নিকট দূর হলো আমাদের মতো সাধারণ মানুষদের জন্য, বাবাদের জন্য না। আপনি বেশি প্যাচাল পারতেছেন, প্যাচাল পারবেন না। বাবা প্যাচাল পছন্দ করেন না, ঝিম ধরে বসে থাকেন, ভাগ্য ভালো হলে ডাক পাবেন। আমি ঝিম ধরে বসে রইলাম, আমার ভাগ্য ভালো, বাবার ডাক পেলাম। খাদেম আমার কানে কানে ফিস ফিস করে বলল, বাবার হুজরা খানা থেকে বের হবার সময় বাবার দিকে পিঠ দিয়ে বের হবেন না, এতে বাবার প্রতি অসম্মান হয়, আপনার এতে বিরাট ক্ষতি হবে। বাবাদের হুজরাখানা অন্ধকার ধরনের হয়, ধূপ টুপ জ্বলে, ধূপের ধোঁয়ায় ঘর বোঝাই থাকে, দরজা জানালা থাকে বন্ধ। ভক্তকে এক ধরনের আধিভৌমিক পরিবেশে ফেলে দিয়ে হকচকিয়ে দেওয়া হয়, এটাই নিয়ম। ময়লা বাবার ক্ষেত্রে এই নিয়মের সামান্য ব্যতিক্রম দেখা গেল। তার হুজরাখানায় দরজা জানালা সবই খোলা, প্রচুর বাতাস। বাবা খালি গায়ে বসে আছে, আসলে গা ভর্তি ময়লা, সামান্য ব্যতিক্রম দেখা গেল। তার হুজরাখানায় দরজা জানালা সবই খোলা, প্রচুর বাতাস। বাবা খালি গায়ে বসে আছে, আসলে গা ভর্তি ময়লা, মনে হচ্ছে ডাস্টবিন উপর করে গায়ে ঢেলে দেওয়া হয়েছে। উৎকট গন্ধে আমার বমি আসার উপক্রম হলো। এ কি কাণ্ড! বিস্ময়কর ব্যাপার হচ্ছে, বাবার চোখে সোনালী ফ্রেমের চশমা। তার চোখ মুখে হাসি, কুটিল ধরনের হাসি না, সরল ধরনের হাসি। তিনি চশমার ফাঁক দিয়ে আমার দিকে তাকিয়ে টানা টানা সরে বললেন, কেমন আছো গো? আমি বললাম, ভালো। দুর্গন্ধ সহ্য হচ্ছে না? জি না। কিছুক্ষণ বসে থাকলে সহ্য হয়ে যাবে, কিছুক্ষণ কষ্ট করেন। গায়ে ময়লা মেখে বসে আছেন কেন? কি করব বলেন, নাম হয়েছে ময়লা বাবা, নামের কারণে ময়লা মাখি। গু মেখে বসে থাকলে ভালো হতো, লোকে বলতো গু বাবা। তিনি হাসতে শুরু করলেন। এই হাসি স্বাভাবিক মানুষের হাসি না, অস্বাভাবিক হাসি এবং খানিকটা ভয় ধরানো হাসি। আপনার নাম কি গো বাবা? হিমু। বা ভালো নাম তো, সুন্দর নাম। পিতা রেখেছেন? জি। ভালো, অতি ভালো। গন্ধ কি এখনো লাকে লাগছে বাবা? এখনো লাগছে, সহ্য হয়ে যাবে। সব খারাপ জিনিস মানুষের সহ্য হয়ে যায়। আপনার কি অসুখ বিসুখ আছে? না, এত চট করে না বলবেন না। মানুষের অসুখ বিসুখ যা আছে তা ধরা যায় না। জ্বর হয় না, মাথা ব্যথা হয় না, তারপরও অসুখ থাকে, ভয়ঙ্কর অসুখ। এই যে আমি ময়লা মেখে বসে আছি, এটা অসুখ না? জি অসুখ। মনের ভিতরে আমরা যখন ময়লা নিয়ে বসে থাকি তখন সেটা অসুখ না, কারণ সেই ময়লা দেখা যায় না, সেই ময়লায় দুর্গন্ধ নেই, তাই না বাবা? জি।
বাইরের ময়লা পরিষ্কার করা যায়। এখন আমি যদি গরম পানি দিয়ে গোসল দেই, শরীরে সাবানের ডলা দেই, ময়লা দূর হবে, হবে না? হবে। মনের ময়লা দূর করার জন্য গোসলও নাই, সাবানও নাই। ঠিক বলেছেন। আপনি আমার কাছে কি জন্য এসেছেন বলেন? শুনেছি আপনার আধ্যাত্মিক ক্ষমতা আছে, আপনি মানুষের মনের কথা বলতে পারেন। সত্যি কি বলতে পারেন দেখতে এসেছি। পরীক্ষা করতে এসেছেন? পরীক্ষা না, কৌতূহল। শুনেন বাবা, তাদের রোগ আরোগ্য হয়। ডাক্তার কবিরাজ গেল তল, ময়লা বলে কত জল। ময়লা বাবা আবারও অপ্রকৃতস্থের মতো হাসতে শুরু করলেন। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। শুধু শুধু পরিশ্রম করছি, মানসিক দিক দিয়ে অপ্রকৃত একজন মানুষ, এর কাছ থেকে আমি বেশি কিছু আশা করি না। জ্ঞানগর্ভ কিছু কথা এরা বলে, কিংবা সাধারণ কথাই বলে। পরিবেশের কারণে সেই সাধারণ কথাও জ্ঞানগর্ভ মনে হয়। ময়লা নিবেন বাবা? জি না। ঢাকা শহর থেকে কষ্ট করে এসেছেন, কিছু ময়লা নিয়ে যান। সপ্তধাতুর কবজে ময়লা ভরবেন, কোমরের কাল ও ঘূর্ণি দিয়ে মঙ্গলবারে সন্ধ্যাবেলায় শরীরে ধারণ করবেন। এতে উপকার হবে। কি উপকার? রাত বিরাতে যে ভয় পান, সেই ভয় কমতে পারে। আমি মনে মনে খানিকটা চমকালাম। পাগলা বাবা কি থট থিঙ্কিং করছেন? আমার ভয় পাবার ব্যাপারটা তিনি ধরে ফেলেছেন, নাকি কাকতালীয়ভাবে কাছাকাছি চলে এসেছেন? বিস্তৃত ফাঁদ পাতা হয়েছে, আমি সেই ফাঁদে পা দিয়েছি। তিনি সেই ফাঁদ এখন গুটিয়ে আনবেন। ভয়ের কথা কেন বলছেন? আমি তো ভয় পাই না। রাতে কোনোদিন ভয় পান নাই বাবা? দিন ভয় পান নাই বাবা? জি না। উনারে তো একবার দেখলেন, ভয় তো পাওনের কথা। কাকে দেখেছি সেটা তো বলবো না। তার হাতে লাঠি ছিল, ছিল না? আমি মোটামুটি ভাবে নিশ্চিত হলাম ময়লা বাবা থট রিডিং জানেন। কোনো একটি বিশেষ প্রক্রিয়ায় তিনি আমার মনের কথা পড়তে পারছেন। এটা কোন ধরনের গোপন বিদ্যা, যে বিদ্যার চর্চা শুধুই অপ্রকৃষ্ট মানুষের মধ্যেই সীমাবদ্ধ? ময়লা বাবাকে প্রশ্ন করলে কি জবাব পাওয়া যাবে? মনে হয় না। আমি উঠে দাঁড়ালাম। ময়লা বাবা বললেন, বাবা কি চলে যাচ্ছেন? আমি বললাম, হ্যাঁ। পরীক্ষায় কি পাশ করেছি? মনে হয় করেছেন, বুঝতে পারছি না। বুঝছেন বাবা, আমি নিজেও বুঝতে পারি না। খুব কষ্টে আছি। দুর্গন্ধ কি এখনো পাচ্ছেন বাবা? জি না। সুগন্ধ একটা কিছু পাচ্ছেন না? সুগন্ধ পাবার কথা, অনেকেই পায়। আমি অত্যন্ত বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম সুগন্ধ পাওয়া যাচ্ছে। আমার প্রিয় একটা ফুলের গন্ধ, বেলি ফুলের গন্ধ। গন্ধে কোনো অস্পষ্টতা নেই, নির্মল গন্ধ। এটা কি কোনো ম্যাজিক? কোনো ম্যাজিক? আরকের শিশি গোপনে ঢেলে দেওয়া হয়েছে? গন্ধ পাচ্ছেন না বাবা? জি পাচ্ছি। ভালো। এখন বলেন দেখি, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি? ময়লা বাবা তার চশমার ফাঁক দিয়ে তাকাচ্ছেন। ম্যাজিশিয়ান তার চোখে খেলা দেখানোর জন্য যে ভঙ্গিতে দর্শকের বিস্ময় উপভোগ করে, অবিকল সেই ভঙ্গি। আমি বললাম, আমার ধারণা আপনার কিছু ক্ষমতা আছে। কিছু ক্ষমতা তো সবারই আছে, আপনারও আছে। আমি যদি ঢাকা শহরে আপনাকে নিয়ে যেতে চাই, আপনি যাবেন? না। না কেন? অসুবিধা আছে, আপনি বুঝবেন না। তাহলে আজ উঠি। আচ্ছা যান। আপনারা যে খেলা দেখালাম তার জন্য নজরানা দিবেন না? 100 টাকার নোটটা রেখে যান। শুনেছিলাম আপনি টাকা পয়সা নেন না। সবার কাছ থেকে নেই না, আপনার কাছ থেকে নেব। কেন? সেটা বলবো না, সবেরে সবকিছু বলতে নেই। আচ্ছা এখন যান। একদিনে অনেক কথা বলছি বাবা, আর না। আমি যদি কাউকে সঙ্গে নিয়ে আসি, তাকে কি আপনি আপনার খেলা দেখাবেন? ময়লা বাবা আবারও অপ্রকৃতস্থের হাসি হাসতে শুরু করলেন। খেলা দেখাবেন? ময়লা বাবা আবারও অপ্রকৃতস্থের হাসি হাসতে শুরু করলেন। আমি 100 টাকার নোটটা তার পায়ের কাছে রেখে চলে গেলাম। ময়লা বাবার ব্যাপারটা নিয়ে মিসির আলী সাহেবের সঙ্গে আলাপ করতে হবে। সবচেয়ে ভালো হতো যদি তাকে সঙ্গে নিয়ে আসা যেত। সেটা বোধহয় সম্ভব হবে না। মিসির আলী টাইপের মানুষ সহজে কৌতূহলী হন না। এরা নিজেদের আশেপাশে শক্ত পাঁচিল তুলে রাখেন, পাঁচিলের ভেতর কাউকে প্রবেশ করতে দেন না। এই ধরনের মানুষদের কৌতূহলী করতে হলে পাঁচিল ভেঙে ভিতরে ঢুকতে হবে। সেই ক্ষমতা বোধহয় আমার নেই। তবে একটা চেষ্টা তো চালানো যেতে পারে। ময়লা বাবার ক্ষমতাকে ফুলিয়ে ফাঁপিয়ে বলে দেখা যেতে পারে। লাভ হবে বলে মনে হয় না। অনেক সময় নিয়ে মিসির আলী সাহেবের সঙ্গে কথা বলতে হবে। তিনি বিভ্রান্ত হবার মানুষ না, তবুও চেষ্টা করে দেখতে ক্ষতি কি? কে? আমি জবাব দিচ্ছি না, চুপ করে আছি। দ্বিতীয়বার, কে? মিসির আলী। দ্বিতীয়বার কে বলবেন কিনা বুঝতে পারছি না। আগের বার বলেননি, সরাসরি দরজা খুলেছেন। আজ আমি মিসির আলী সাহেবের জন্য উপহার নিয়ে এসেছি। 1 পট ব্রাজিলিয়ান কফি, ইভাপোরেটেড মিল্কের একটা কৌটো এবং 1 বাক্স সুগার কিউবস। কফি বানিয়ে চায়ের চামচ মেপে মেপে চিনি দিতে হবে না, সুগার কিউব ফেলে দিলেই হবে। একটা সুগার কিউব মানে 1 চামচ চিনি, দুটো মানে 2 চামচ। উপহার আনার পেছনের ইতিহাসটা বলা যাক। শতাব্দী স্টোরে আমি গিয়েছিলাম টেলিফোন করতে। এমনিতে শতাব্দী স্টোরের লোকজনের ব্যবহার খুব ভালো, শুধু টেলিফোন করতে গেলে খারাপ ব্যবহার করে।
টেলিফোন নষ্ট, মালিকের নিষেধ আছে, চাবি নেই, নানান টাল বাহানা করে। শেষ পর্যন্ত দেয়, তবে টেলিফোন শেষ হওয়া মাত্র বলে 5টা টাকা দেন কল চার্জ। আজও তাই হলো। আমি হাতের মুঠো থেকে 500 টাকার একটি নোট বের করলাম। ভাঙতি দেন। ভাঙতি নেই। আর শুনুন, আপনাকে টাকা ফেরত দিতে হবে না। এখন যে কলটা করেছি সেটা 500 টাকা দামের কল। আমার বান্ধবীর সঙ্গে কথা বলেছি, ওর নাম রূপা। আর একটা কথা শুনুন ভাই, আমি যতবার আপনাদের এখান থেকে রূপার সঙ্গে কথা বলবো ততবারই আপনাদের 500 টাকা দেবো, তবে অন্য কোনো কলের আগে 5 টাকা। ভাই যাই গেছেন, আমাকে যেতেই হবে, না গেলে তার চাকরি থাকবে না। আমি মালিকের সঙ্গে দেখা করার জন্য ফিরে গেলাম। নিতান্ত অল্প বয়সী একটা ছেলে, গোলাপি রঙের হাওয়াই শার্ট পরে বসে আছে। সুন্দর চেহারা। ডিপার্টমেন্টাল স্টোরের মালিক হিসেবে তাকে মানাচ্ছে না। তার সবচেয়ে মানাতো যদি টিভি সেটের সামনে বসে ক্রিকেট খেলা দেখতো এবং কোনো ব্যাটসম্যান ছক্কা মারলে লাফিয়ে উঠে বলতো, শতাব্দী স্টোরের মালিক আমাকে অতি যত্নে বসালো, কফি খাওয়ালো। আমি কফি খেয়ে বললাম, অসাধারণ, জীবনানন্দ দাশের কবিতার মতোই অসাধারণ। সে বলল, কোন কবিতা? আমি আবৃত্তি করলাম, পুরনো পেচারা সব কোটরে থাকে, এসেছে বাহির হয়ে অন্ধকার দেখে মাঠের মুখের পরে, সবুজ ধানের নিচে মাটির ভিতরে, ইঁদুরেরা চলে গেছে, আটির ভিতর থেকে চলে গেছে চাষা, শস্যের ক্ষেতের পাশে আজ রাতে আমাদের জেগেছে পিপাসা। শতাব্দী স্টোরের মালিক তার কর্মচারীকে ডেকে বললেন, ওনাকে সব থেকে ভালো কফি 1 টিন দাও, ওভারটোডের দুধের 1টা টিন, সুগার কিউব দাও। আমি উপহার গ্রহণ করলাম। তারপর ছেলেটা বলল, এখন থেকে দোকানে উনি এলে প্রথমে জিজ্ঞেস করবে ওনার কি লাগবে, যা লাগবে দেবে, কোনো বিল করতে পারবে না। উনি ঢোকা মাত্র আমার ঘরে নিয়ে যাবে, সেখানে টেলিফোন আছে, উনি যত ইচ্ছা টেলিফোনে কথা বলবে। ব্যবসায়ী মানুষ, তার বয়স যতই অল্প হোক এমন ফ্রি পাস দেয় না। আমি বিস্মিত হয়ে তাকালাম। ছেলেটা বলল, আমি আপনাকে চিনি, আপনি হিমু। দোকানের লোকজন আপনাকে চিনতে পারেনি, এদের অপরাধ ক্ষমা করবেন। এখন বলুন আপনি কোথায় যাবেন, ড্রাইভার আপনাকে নামিয়ে দিয়ে আসবে। ড্রাইভার আমাকে মিসির আলী সাহেবের বাসায় নামিয়ে দিয়ে গেছে। আমি কড়া নেড়ে অপেক্ষা করছি কখন মিসির আলী সাহেব দরজা খোলে। দ্বিতীয়বার কড়া নাড়তে ইচ্ছে করছে না। সাধারণ মানুষের বাসা হলে কড়া নাড়তাম, এই বাসায় থাকেন মিসির আলী, কিংবদন্তি পুরুষ। প্রথম কড়া নাড়ার শব্দেই তার বুঝে যাবার কথা কে এসেছে, কেন এসেছে। দরজা খুলল। মিসির আলী সাহেব বললেন, কে? হিমু সাহেব? জি স্যার। মাথা কামিয়েছেন? আপনাকে ঋষি ঋষি লাগছে। আমি ঋষি সুলভ হাসি হাসলাম। তিনি সহজ গলায় বললেন, আজ এত সকাল সকাল এসেছেন, ব্যাপার কি? রাত মোটে 9টা বাজে, হাতে কি? আপনার জন্য সামান্য উপহার, কফি, দুধ, চিনি। মিসির আলী সাহেব চোখে হাসির ঝিলিক দিয়ে উঠল। আমি বললাম, স্যার আপনার রাতের খাওয়া কি হয়ে গেছে? হ্যাঁ হয়েছে। তাহলে আমাকে রান্নাঘরে যাওয়ার অনুমতি দিন, আমি আপনার জন্য কফি বানিয়ে নিয়ে আসি। আসুন আমার সঙ্গে। আমি মিসির আলী সাহেবের সঙ্গে রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরটা আমার পছন্দ হলো। মনে হচ্ছে রান্নাঘরটাই আসলে তার লাইব্রেরি। 3টা উঁচু বেতের চেয়ার, সেলফ ভর্তি বই। রান্না করতে করতে হাত বাড়ালেই বই পাওয়া যায়। রান্নাঘরে একটা ইজি চেয়ারেরও ব্যবস্থা আছে। ইজি চেয়ারে পায়ের কাছে ফুট রেস্ট, বোঝাই যাচ্ছে ফুট রেস্টে পা রেখে আরাম করে বই পড়ার ব্যবস্থা। মিসির আলী চুলা ধরতে ধরতে বললেন, রান্নাঘরে এত বইপত্র দেখে আপনি কি অবাক হচ্ছেন? জি না, আমি কোনো কিছুতেই অবাক হই না। আসলে কি হয় জানেন, হয়তো চা খাবার ইচ্ছে হলো, চুলোয় কেতলি বসালাম, পানি ফুটতে অনেক সময় লাগছে, চুপচাপ অপেক্ষা করতে খারাপ লাগে। তখন বই পড়া শুরু করি। চুলার কেতলি বসিয়ে আমি 100 পৃষ্ঠা পড়তে পড়তে পানি ফুটে যায়। এর থেকে আপনি আমার বই পড়ার স্পিড সম্পর্কে একটা ধারণা পাবেন। আমরা কফির পেলা হাতে নিয়ে বসার ঘরে আসলাম। মিসির আলী বললেন, আপনার গলায় কি মাছের কাঁটা ফুটেছে? লক্ষ্য করলাম অকারণে ঢোক গিলছেন। আমি বললাম, জি। শুধু কষ্ট করছেন কেন? কাঁটা তোলার ব্যবস্থা করেন, মেডিকেল কলেজের এমার্জেন্সিতে গেলে ওরা চিমটি দিয়ে কাঁটা তুলে ফেলবে। আমি কাঁটার যন্ত্রণা সহ্য করার চেষ্টা করছি। মানুষ তো ক্যান্সারের মতো ব্যাধিও শরীরে নিয়ে বাস করে, আমি সামান্য কাঁটা নিয়ে বাস করতে পারবো না? মিসির আলী হাসলেন। ছেলে মানুষের যুক্তি শুনে বয়স্করা যে ভঙ্গিতে হাসে সেই ভঙ্গির হাসি দেখতে ভালো লাগে। হিমু সাহেব, জি স্যার। আমি আপনার ভয় পাবার ব্যাপারটা নিয়ে ভেবেছি। রহস্যের সমাধান হয়েছে। ভয়ের কার্যকারণ সম্পর্কে একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছি। এটিই সঠিক ব্যাখ্যা কিনা তা প্রমাণ সাপেক্ষ। ব্যাখ্যা শুনতে চান? বলুন। মিসির আলী কফির কাপ নামিয়ে সিগারেট ধরালেন, সামান্য হাসলেন। সেই হাসি অতি দ্রুত মুছেও ফেললেন। কথা বলতে শুরু করলেন শান্ত গলায়, যেন তিনি নিজের সঙ্গেই কথা বলছেন, অন্য কারো সঙ্গে নয়। যেন তিনি যুক্তি দিয়ে নিজেকে বোঝানোর চেষ্টা করছেন। হিমু সাহেব, আমার ধারণা যে ভয়ের কথা আপনি বলেছেন, এই ভয় অতি শৈশবে আপনার ভিতরে বাসা বেঁধেছে। কেউ একজন হয়তো এই ভয়ের বীজ আপনার ভিতরে পুঁতে রেখেছিল, যাতে পরবর্তীতে কোনো সময়ে বীজের অঙ্কুরোদ্গম হয়। তীব্র ভয় আপনাকে আচ্ছন্ন করে। অতি শৈশবের তীব্র ভয় অনেক কাল পরে ফিরে আসে।
এটা একটা রিকারিং ফনোমেনা। মনে করুন 3 বছরের কোনো শিশু পানিতে ডুবে মৃত্যুর কাছাকাছি চলে গেল, শেষ মুহূর্তে পানি থেকে উদ্ধার করা হলো, সে বেঁচে গেল। পানিতে ডুবার ভয়ঙ্কর স্মৃতি তার মনে থাকবে না, সে স্বাভাবিকভাবে বড় হবে, কিন্তু ভয়ের এই অংশটি তার মাথা থেকে যাবে না। মস্তিষ্কের স্মৃতি লাইব্রেরিতে সেই স্মৃতি জমা থাকবে। কোনো কারণে যদি হঠাৎ সেই স্মৃতি বের হয়ে আসে, তাহলে সমগ্র চেতনা প্রচণ্ড নাড়া খাবে। সে ভেবেই পাবে না ব্যাপারটা কি। আপনি কি শৈশবে কখনো পানিতে ডুবেছিলেন? হ্যাঁ, চৌবাচ্চা করতেন। মৃত্যু ভয় কি এটা আমাকে বোঝানোর জন্য তিনি একটা ভয়ঙ্কর পরীক্ষা করিয়েছিলেন। চৌবাচ্চায় পানি ভর্তি করে আমাকে ডুবিয়ে দিয়েছিলেন। তার হাতে ছিল স্টপ ওয়াচ। তিনি স্টপ ওয়াচ দেখে 75 সেকেন্ড আমাকে পানিতে ডুবিয়ে রেখেছিলেন। আপনার বাবা কি মানসিকভাবে অসুস্থ ছিলেন? একসময় আমার মনে হতো তিনি মানসিক রোগী, এখন আর তা মনে হয় না। বাবার কথা থাক, আপনি আমার সম্পর্কে বলুন। আমি মানসিক রোগী কিনা সেটা জানা আমার পক্ষে জরুরি। অতি শৈশবের একটা তীব্র ভয় আপনার ভিতরে বাসা বেঁধেছিল। আমার ধারণা সেই ভয়ের সঙ্গে আরও ভয় যুক্ত হয়েছে। মস্তিষ্কের মেমোরি সেলে ভয়ের ফাইল ভারী হয়েছে। একসময় আপনি সেই ভয় থেকে মুক্তি পেতে চেষ্টা করেছেন। তখনই ভয়টা মূর্তিমান হয়ে আপনার সামনে এসে দাঁড়িয়েছে। সে চাচ্ছে না আপনি তাকে অস্বীকার করুন। স্যার, আপনি কি বলতে চাচ্ছেন ওই রাতে আমি যা দেখেছি তা সবই আমার কল্পনা? না, বেশিরভাগই সত্য, তবে সেই সত্যটাকে কল্পনা ঢেকে রেখেছে। বুঝতে পারছি না, আমি বোঝানোর চেষ্টা করছি। ওই রাতে আপনি ছিলেন খুব ক্লান্ত, আপনার স্নায়ু ছিল অবসন্ন। খুব ক্লান্ত ছিলাম, আপনার স্নায়ু ছিল অবসন্ন। খুব ক্লান্ত ছিলাম, স্নায়ু অবসন্ন ছিল বলছেন কেন? আপনার কাছ থেকে শুনেছি সারা রাত আপনি হেঁটেছেন, জ্যোৎস্না দেখেছেন, তারপর ঢুকলেন গলিতে। দীর্ঘ সময় কোনো একটি বিশেষ জিনিস দেখার ক্লান্তি আসে, স্নায়ু অবসন্ন হয়। ঠিক আছে, বলুন। আপনাকে দেখে কুকুরেরা সব দাঁড়িয়ে গেল, একটি এগিয়ে এলো সামনে, তাই না? জি, কুকুরদের দলপতি। আবার ওই ভয়ঙ্কর মূর্তি যখন এলো, কুকুরেরা তার দিকে ফিরল। দলপতি এগিয়ে গেল সামনে। দেখুন হিমু সাহেব, কুকুররা যা করছে তা হচ্ছে কুকুরদের জন্য অত্যন্ত স্বাভাবিক কর্মকাণ্ড। তারা উদ্ভট কিছু করেনি, অথচ তাদের এই স্বাভাবিক কর্মকাণ্ডই আপনার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছিল, কারণ আপনি নিজে স্বাভাবিক ছিলেন না। আপনার মধ্যে এক ধরনের ঘোর কাজ শুরু করেছিল। শৈশবের সমস্ত ভয় বাক্স ভেঙে বের হয়ে আসা শুরু করেছিল। তারপর আপনি শুনলেন লাঠি ঠক ঠক করে কে যেন আসছে। আপনি যদি স্বাভাবিক থাকতেন তাহলে কিন্তু লাঠি ঠক ঠক শব্দ শুনে ভয়ে অস্থির হতেন না। লাঠি ঠক ঠক করে কেউ আসতেই পারে। আপনি খুবই অস্বাভাবিক অবস্থায় ছিলেন, ঠক করে কেউ আসতেই পারে। আপনি খুবই অস্বাভাবিক অবস্থায় ছিলেন বলে এই কাণ্ডটা ঘটেছে। আপনার মস্তিষ্ক অসম্ভব উত্তেজিত, সে বিচিত্র খেলা শুরু করেছে। আপনার স্বাভাবিক দৃষ্টি সে এলোমেলো করতে শুরু করেছে। আপনি মানুষটা দেখলেন, চাদর গায়ে একজন মানুষ, যার চোখ নেই, মুখ নেই, ঠিক না? জি। আমার ধারণা আপনি অ্যাসিডে ঝলসে যাওয়া কোনো একজন অন্ধকে দেখেছেন। অন্ধ বলেই সে লাঠি হাতে হাঁটাচলা করে। আপনাকে দেখে সে দাঁড়িয়ে পড়ল, লাঠি উঁচু করলো আপনার দিকে। একজন অন্ধের পক্ষে আপনার উপস্থিতি বুঝতে পারা কোনো ব্যাপারই না। অন্ধদের সামান্য ইন্দ্রিয় খুব তীক্ষ্ণ থাকে। অবশ্যই অন্ধ না হয়ে একজন কুষ্ঠরোগীও হতে পারে। কুষ্ঠরোগীরাও এমন বিকৃত হতে পারে, আমি নিজে কয়েকবার দেখেছি। আমি বললাম, স্যার একটা কথা বলি। আমি দেখেছি মানুষটা যখন ফিরে যাচ্ছিল তখন তাকে খুব লম্বা দেখাচ্ছিল। আপনি যা দেখেছেন তার কিছুই না, লাইট অ্যান্ড শেডের একটা ব্যাপার। গলিতে একটা মানুষকে দাঁড় করিয়ে আপনি বিভিন্ন জায়গা থেকে আলো গায়ে ফেলে পরীক্ষা করতে পারেন। দেখবেন আলো কোত্থেকে ফেলছেন এবং সেই আলো ফেলার জন্য তার ছায়া কত বড় হচ্ছে, তার উপর নির্ভর করছে তাকে কত লম্বা মনে হচ্ছে। একে বলে অপটিক্যাল ইলিউশন। ম্যাজিশিয়ানরা অপটিক্যাল ইলিউশনের সাহায্যে অনেক মজার খেলা দেখায়। পুরো ব্যাপারটা আপনার কাছে এত সহজ মনে হচ্ছে? জি, মনে হচ্ছে। পৃথিবীর সমস্ত জটিল সূত্রগুলির মূল কথা হচ্ছে খুব সহজ। আপনি যে আপনার মাথার ভিতরে শুনলেন কে বলছে ফিরে যাও, তার ব্যাখ্যাও খুব সহজ ব্যাখ্যা। আপনার অবচেতন মন আপনাকে ফিরে যেতে বলেছে। আমি কি আপনার সব ব্যাখ্যা গ্রহণ করে নেব, না নিজে পরীক্ষা করে দেখব? সেটা আপনার ব্যাপার। আমার কেন জানি মনে হয় ওই জিনিসটার মুখোমুখি দাঁড়ানো মানে আমার মৃত্যু। সে আমাকে ছাড়বে না। তাহলে তো আপনার অবশ্যই ওই জিনিসটার মুখোমুখি হতে হবে। যদি না হই, তা না হলে আপনাকে খুঁজে বেড়াবে। আজ একটা গলিতে সে আছে, কাল চলে যাবে রাজপথে। একটি গলি যেমন আপনার জন্য নিষিদ্ধ হয়েছে, তেমনি শুরুতে একটা রাজপথ আপনার জন্য নিষিদ্ধ হবে, তারপর আরো একটা। এরপর এক সময় দেখবেন শহরের সমস্ত পথঘাট নিষিদ্ধ হয়ে গেল। আপনাকে শেষ পর্যন্ত। আমি চুপ করে রইলাম। মিসিলারি হাসি মুখে বললেন, আপনার বাবা বেঁচে থাকলে তিনি আপনাকে কি উপদেশ দিতেন? আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, আপনি যে উপদেশ দিতেন সেই উপদেশই দিতেন। আচ্ছা স্যার, আজ উঠি। উঠবেন? আচ্ছা, কফির জন্য ধন্যবাদ। একটা কথা জিজ্ঞেস করি, মানুষের কি থট রিডিং ক্ষমতা আছে? থাকতে পারে, পুরোপুরি নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে নিম্ন শ্রেণীর প্রাণীদের এই ক্ষমতা সম্ভবত আছে।
জিওক ইউনিভার্সিটিতে একবার একটা গবেষণা করা হয়েছিল। 50টা ইঁদুরকে দুটো থালায় করে খাবার দেওয়া হতো। একটি থালার নাম্বার এবং অন্যটা নাম্বার 0। খাবার দেওয়ার সময় মনে মনে ভাবা হতো 0 নাম্বার থালায় খাবার যে ইঁদুর খাবে তাকে মেরে ফেলা হবে। দেখা গেল 0 নাম্বার থালার খাবার কোনো ইঁদুরই স্পর্শ করছে না, অথচ একই খাবার। আপনার ধারণা ইঁদুর মানুষের মনের কথা বুঝে ফেলতো বলে এটা করতো? হতে পারে। আপনি থট রিডিং এর ক্ষমতা আছে এমন মানুষের দেখা পাননি? পেয়েছি, তবে পুরোপুরি নিশ্চিত হতে পারেনি। নিশ্চিত হতে ইচ্ছেও করেনি। থাকুক না কিছু রহস্য। স্যার যাই? আচ্ছা। মিসির আলি সাহেব আমাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিলেন। আমি রাস্তায় নেমে দেখলাম সুন্দর জ্যোৎস্না হয়েছে। কোথায় যাওয়া যায়? কোথাও যেতে ইচ্ছে করছে না। পথে পথে হাঁটতে ভালো লাগছে না। ভ্রমণের নেশার মাতাল পর্যটকরাও কি একসময় ক্লান্ত হয়ে হাঁটতে ভালো লাগে না? পরম শ্রদ্ধেয় সাধু, যিনি প্রতি সন্ধ্যায় মুন্ডিত মস্তকে বৎসদের নানান জ্ঞানের কথা বলেন, তিনিও একসময় ক্লান্ত হয়ে যান। আর ভালো লাগছে না। মানুষের শরীর যন্ত্রের দুটি তার একমাত্র ক্রমাগতই বাজে, ভালো লাগছে। অন্যটিতে বাজে ভালো লাগছে না। দুটি তার একসঙ্গেই বাজতে থাকে, একটা উচ্চ স্বরে উঁচু সপ্তকে, অন্যটি মন্ত্র সপ্তকে। কারো কারো ক্ষেত্রে আবার তার ছিঁড়ে যায়। আমার বেলায় কি হচ্ছে? ভালো লাগছে, তারটা কি ছিঁড়ে গেছে? ঘরে ফিরে যাব, 4 দেয়ালে নিজেকে বন্দি করে ফেলবো, সেই ইচ্ছেও করছে না। আমি আশরাফুজ্জামান সাহেবের সন্ধানে রওনা হলাম। তিনি কি কন্যার শ্বশুর বাড়িতে গিয়েছেন? মনে হয় না। অতি আদরের মানুষের অবহেলা সহ্য করার ক্ষমতা সাধারণ মানুষের নেই। মানুষ বড়ই অভিমানী প্রাণী। আশরাফুজ্জামান বাসাতেই ছিলেন। আমাকে দেখে যন্ত্রের মতো গলায় বললেন, কেমন আছেন? আমি বললাম, ভালো আছি। আপনি কি করছেন? কিছু করছি না, শুয়েছিলাম। শরীর খারাপ? জি না, শরীর খারাপ না, শরীর ভালো। খাওয়া দাওয়া করেছেন? জি না, রান্না করিনি। আপনার কন্যার সঙ্গে যোগাযোগ হয়েছে? জি না, ওরা চিটাগাং গেছে, ওর শ্বশুরবাড়ি চিটাগাং। যাবার আগে আপনার সঙ্গে দেখা করে যায়নি? আমাকে নেবার জন্য লোক পাঠিয়েছিল, আমার যেতে ইচ্ছে করছিল না। আমি আপনাকে নিতে এসেছি। কোথায় নিয়ে যাবেন? তেমন কোথাও না, পথে পথে হাঁটবো। জ্যোৎস্না রাতে পথে হাঁটতে অন্যরকম লাগে, যাবেন? জি না। পথে হাঁটতে হাঁটতে আপনি আপনার মেয়ের গল্প করবেন, আমি শুনবো। তার সব গল্প শোনা হয়নি, যাবেন? আচ্ছা চলুন। আমরা পথে নামলাম। ঠিক করে ফেললাম তাকে নিয়ে প্রচুর হাঁটবো। হাঁটতে হাঁটতে তিনি ক্লান্ত হয়ে পড়বেন। শরীর যতই অবসাদগ্রস্ত হবে মন ততই হালকা হবে। হিমু সাহেব, জি। আপনি বোধহয় ভাবছেন আমি মেয়ের উপর খুব রাগ করেছি। আসলে রাগ করিনি। কারণ রাগ করবো কেন বলুন? আমি তো আসলে তার বিয়ে ভেঙেছি। পুরো চিঠি দিয়েছি, টেলিফোনে খবর নিয়েছি। নিজের ইচ্ছেই তো আর করিনি। আপনার স্ত্রী আপনাকে করতে বলেছেন, আপনি করেছেন। খুবই সত্যি কথা। কিন্তু আমার মেয়ে বিশ্বাস করে না। তার মার সঙ্গে আমার কথাবার্তা হয়, এটাই সে বিশ্বাস করে না। অল্প বয়সে সবকিছু অবিশ্বাস করার তার একটা প্রবণতা দেখা যায়। বয়স বাড়লে ঠিক হবে। আমার মেয়ের কোনো দোষ নেই। আমার আত্মীয় স্বজনেরা ক্রমাগত তার কানে মন্ত্রণা দেয়। আমি যে কি ধরনের মন্দ লোক এটা শুনতে শুনতে সেও বিশ্বাস করে ফেলেছে। আপনি মন্দ লোক? ওদের কাছে মন্দ লোক। মেয়ে অসুস্থ হলে ডাক্তারের কাছে নেই না, নিজে নিজে হোমিওপ্যাথি করি, এইসব আর কি। ওরা তো জানে না আপনি যা করেন স্ত্রীর পরামর্শ করেন। জানে, তাদের বলেছি, কিন্তু ওরা বিশ্বাস করে না। মেয়ের বিয়ে হয়ে যাবার পর কি আপনার স্ত্রীর সঙ্গে আপনার কথা হয়েছে? জি না। আশ্চর্য তো, আমি নিজেও খুব আশ্চর্য হয়েছি। আশরাফুজ্জামান সাহেব, এমনও তো হতে পারে যে তিনি কোনো কালে ছিলেনই না, আপনার অবচেতন মন তাকে তৈরি করেছে, হতে পারে না? আশরাফুল সাহেব জবাব দিলেন না, মাথা নিচু করে হাঁটতে লাগলেন। আশরাফুজ্জামান সাহেব, জি। খিদে লেগেছে? জি। আসুন খাওয়া দাওয়া করি। আপনি খান, আমার খেতে ইচ্ছে করছে না। আমি এখন বাসায় চলে যাব। আপনার সঙ্গে ঘুরতে ভালো লাগছে না। আপনাকে আমি পছন্দ করতাম, কারণ আমার ধারণা ছিল আপনি আমার স্ত্রীর কথা বিশ্বাস করেন। আপনার স্ত্রীকে বিশ্বাস করি বা না করি, আপনাকে তো করি। এটাই কি যথেষ্ট না? না। আশরাফুজ্জামান সাহেব হন হন করে এগোচ্ছেন। আমার খুব মায়া লাগছে। রাগ ভাঙিয়ে ভদ্রলোককে রাতের ট্রেনে তুলে দেওয়া যায় না? তুর্না নিশিতায় তুলে দেব। সেই ট্রেন চিটাগাং পৌঁছাবে ভোর রাতে। আশরাফুজ্জামান সাহেব ট্রেন থেকে নেমে দেখবেন স্টেশনে তাকে নিতে মেয়ে এবং জামাই দাঁড়িয়ে আছে। বাস্তবের সঙ্গে সব গল্পের সুন্দর সমাপ্তি ভালো হয়। বাস্তবের গল্পগুলির সমাপ্তি ভালো না। বাস্তবের অভিমানী বাবারা নিজেদের অভিমান এত সহজে ভাঙে না। রূপকথার মতো সমাপ্তি বাস্তবে হয় না। আশরাফুজ্জামান সাহেব এগিয়ে দিই। দরকার নেই, আমি বাসা চিনিয়ে দিতে পারবো। আপনার জন্য বলছি না, আমি আমার নিজের জন্য বলছি। আমার একটা সমস্যা হয়েছে, আমি একা একা হাঁটতে পারি না, ভয় পাই। আশরাফুজ্জামান সাহেব শান্ত গলায় বলেন, চলুন যাই। আমরা হেঁটে হেঁটে ফিরছি, কেউ কোনো কথা বলছি না। আশরাফুজ্জামান সাহেব গাল চকচক করছে, তিনি কাঁদছেন। কান্না ভেজা গালে চাদরের ছায়া পড়েছে। চোখের জলের মতো ছায়া আমি এই প্রথম দেখছি। অদ্ভুত তো।
ভেজা গালে চাঁদের আলো নিয়ে কি কোনো কবিতা হয়েছে, কোনো গান? আশরাফুজ্জামান সাহেব, জি। মেয়ের উপর রাগ কমেছে? ওর উপর আমার কোনো রাগ ছিল না। আচ্ছা হিমু সাহেব, আজকে পূর্ণিমা? জি না, আজ পূর্ণিমা না। পূর্ণিমার জন্য আপনাকে আরো 3 দিন অপেক্ষা করতে হবে। মেয়েটি কষ্ট পাবে। মেয়েটা ভাববে তার উপর রাগ করে বিষ খেয়েছি। তাকে সুন্দর করে গুছিয়ে একটা চিঠি লিখে যাবেন, ভালো মতো সব ব্যাখ্যা করবেন, তাহলেই হবে। তারপরও কষ্ট পাবে। সেই কষ্ট দীর্ঘস্থায়ী না। দীর্ঘস্থায়ী হবে না কেন? আপনার মেয়ে তার সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। তার সংসারে ছেলেপুলে আসবে, কারো হাম পড়বেন। তার সংসারে ছেলেপুলে আসবে, কারো হাম হবে, কারো কাশি হবে। ওদের বড় করা, স্কুলে ভর্তি করানো, হোমওয়ার্ক করানো, ঈদের নতুন জামা কেনা, নতুন ঝামেলা। দোকানের পর দোকান দেখা হবে, ফ্রকের ডিজাইন পছন্দ হবে না। এত সমস্যার মধ্যে কি তার বাবার মৃত্যু নিয়ে এত মাথা ঘামাবে? আশরাফুজ্জামান হেসে ফেললেন, সহজ স্বাভাবিক হাসি। মনে হচ্ছে তার মন থেকে কষ্টবোধ পুরোপুরি চলে গেছে। হিমু সাহেব, জি। আপনি মানুষটা খুব মজার। মজার মানুষ হিসেবে আপনাকে মজার একটা সাজেশন দেব, দিন। চলুন আমরা কমলাপুর রেল স্টেশনে যাই। আপনি তুর্না নিশিতায় চেপে বসুন। অন্ধকার থাকতে থাকতে চিটাগাং স্টেশনে নামবেন। নেমেই দেখবেন আপনার মেয়ে এবং জামাই দাঁড়িয়ে আছে। মেয়ের চোখ ভর্তি জল। সে ছুটে এসে আপনাকে জড়িয়ে ধরবে। আশরাফুজ্জামান শব্দ করে হাসলেন। আমি বললাম, হাসছেন কেন? আপনার উদ্ভট কথাবার্তা শুনে হাসছি। পৃথিবীটা ভয়ঙ্কর উদ্ভট, কাজেই উদ্ভট কাণ্ড কারখানার মধ্যে মাঝে মধ্যে করা যায়। সবচেয়ে বড় কথা কি জানেন হিমু সাহেব? এখন বাজছে রাত 12টা। তুর্না নিশিতা চলে গেছে। আমার মনে হচ্ছে যায়নি, লেট করছে। শুধু শুধু লেট করবে কেন? লেট করবে কারণ এই ট্রেনে চেপে এক অভিমানী পিতা আজ তার কন্যার কাছে যাবে। আমি নিশ্চিত ট্রেন আজ লেট। আপনি নিশ্চিত? হ্যাঁ, আমি নিশ্চিত। কারণ আমি হচ্ছে হিমু, পৃথিবীর রহস্যময়তা আমি জানি। ট্রেন যে আজ লেট হবে এ বিষয়ে আপনি বাজি ধরতে চান? হ্যাঁ চাই। বলুন কি বাজি? ট্রেন যদি সত্যি সত্যি লেট হয় তাহলে আপনি সেই ট্রেনে চেপে বসবেন। আশরাফুজ্জামান চুপচাপ দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে ঠিক বুঝে উঠতে পারছেন না কি করবেন। আমি বেবি ট্যাক্সির সন্ধানে বের হলাম। দেরি করা যাবে না। অতি দ্রুত কমলাপুর স্টেশনে পৌঁছাতে হবে। আন্তনগর ট্রেন অনন্তকাল কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। ট্রেন লেট ছিল। আমরা যাওয়ার 15 মিনিট পর ট্রেন ছাড়লো। চলন্ত ট্রেনের জানালা থেকে প্রায় পুরো শরীর বের করে আশরাফুজ্জামান আমার দিকে হাত নাড়ছেন। তার মুখ ভর্তি হাসি, কিন্তু গাল আবারও ভিজে যাচ্ছে। ভেজা গালে স্টেশনে সরকারি ল্যাম্পের আলো পড়ছে। মনে হচ্ছে চাঁদের আলো। ঘুম ভাঙতেই প্রথম যে কথাটা আমার মনে হলো তা হলো আজ পূর্ণিমা। ভোরের আলোয় পূর্ণিমার কথা মনে হয় না। সূর্য ডোবার পর তা হলো আজ পূর্ণিমা। ভোরের আলোয় পূর্ণিমার কথা মনে হয় না। সূর্য ডোবার পরই মনে হয় রাতটা কেমন হবে, শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ। আমি অন্যদের মতোই দিনের আলোয় চাঁদের পক্ষ নিয়ে ভাবি না, কিন্তু আজ অন্য ব্যাপার। আজ রাতে চাঁদের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। আজ মধ্যরাতে আমি এই বিশেষ গলিটার সামনে দাঁড়াবো। লাঠি হাতের ওই মানুষটার মুখোমুখি হব। মিসির আলীর ধারণা সে আর কিছুই না, সাধারণ রোগগ্রস্ত একজন মানুষ কিংবা এক অন্ধ। চাঁদের আলোয় লাঠি হাতে যে বের হয়ে আসে, চাঁদের আলো তাকে স্পর্শ করে না। আমার ধারণা তা না। আমার ধারণা সে অন্য কিছু। তার জন্ম এই ভুবনে না, অন্য কোনো ভুবনে। সে ভুবনের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। তার জন্ম আলোতে নয়, আদি অন্ধকারে। জানালার কাছে একটা কাক এসে বসেছে। মাথা ঘুরিয়ে এসে আমাকে দেখছে। তার চোখে রাজ্যের কৌতূহল। আমি দিনে শুরু করলাম কাকের সঙ্গে কথোপকথনের মধ্য দিয়ে। হ্যালো মিস্টার প্রো, হাউ আর ইউ? কাক বলল কা কা। আমি তার ধ্বনির অনুমান মনে মনে করে নিলাম। সে বলল, ভালো আছি। তুমি আজ এত ভোরে উঠেছো কেন? কাঁথা গায়ে আছি। তুমি আজ এত ভোরে উঠেছো কেন? কাঁথা গায়ে শুয়ে থাকো। মানব সম্প্রদায় তোমার জন্ম। তুমি মহাসুখীদের একজন। খাবারের সন্ধানে সকাল থেকে তোমারে উঠতে হয় না। আমি বললাম, মানুষ হয়ে জন্মানো অনেক দুঃখের আছে রে পাখি, অনেক দুঃখ। দুঃখের চেয়ে সুখ বেশি। জানি না, আমার মনে হয় না। আমার মনে হয় এই যে তুমি এখন উঠবে, এক কাপ গরম চা খাবে, একটা সিগারেট ধরাবে, এই আনন্দ আমরা কোথায় পাবো? আমাদের তো মাঝে মাঝে চা খেতে ইচ্ছে করে, তাই বুঝি? হ্যাঁ তাই। আমি বিছানা থেকে নামলাম, 2 কাপ চায়ের কথা বলে বাথরুমে গেলাম। হাত মুখ ধুয়ে নতুন একটা দিনের জন্য প্রস্তুত হলাম। আজকের দিনটা আমার জন্য একটা বিশেষ দিন। সূর্য ডোবার আগ পর্যন্ত আমি পরিচিত সবার সঙ্গে কথা বলবো। দিনটা খুব আনন্দে কাটাবো। সন্ধ্যার পর দিঘির পানিতে গোসল করে নিজেকে পবিত্র করব। তারপর চাঁদের আলো, তার সঙ্গে আমার দেখা হবে। হাতে মুখে পানি দিয়ে অতি দ্রুত চিন্তা করলাম কাদের সঙ্গে আমি কথা বলবো। রূপা। আজ তার সঙ্গে কথা বলবো প্রেমিকের মতো। তাকে নিয়ে চন্দ্রিমা উদ্যানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করা যেতে পারে। কক্সবাজারের কোন হোটেলে উঠেছেন তাও তো জানি না। বড় বড় হোটেল সব কটার টেলিফোন করে দেখতে হবে। মিসির আলী। কিছুক্ষণ গল্প গুজব করবো। তারপর খাওয়াটা তার সঙ্গে খেতে পারি। তাকে আজ রাতে অ্যাপয়েন্টমেন্টের কথাটা বলা যেতে পারে। আচ্ছা, দিঘি কোথায় পাবো? ঢাকা শহরে সুন্দর দিঘি আছে না? কাকের চোখের মতো টলটলে পানি। স্যার, চা আনছি। আমি চায়ের কাপ নিয়ে বসলাম। 1 কাপ চা জানালার পাশে রেখে দিলাম। মিস্টার ক্রো যদি খেতে চান খাবেন। আশ্চর্য,
কাকটা ঠোঁট ডোবাচ্ছে গরম চায়, কক কক করে কি যেন বলল। ধন্যবাদ দিল মনে হচ্ছে। পশু পাখির ভাষাটা জানা থাকলে খুব ভালো হতো, মজার মজার তথ্য জানা যায়। পশু পাখির ভাষা জানাটা কি অসম্ভব? আমাদের এক নবী ছিলেন যিনি পশু পাখির কথা বুঝতেন, হযরত সুলাইমান আলাইহিসসালাম। তিনি পাখিদের সঙ্গে কথা বলতেন। কোরআন শরীফে আছে পিঁপড়েরা তার সঙ্গে কথা বলেছে। একটা পাখিও তার সঙ্গে কথা বলেছিল, পাখির নাম হুদহুদ। সূরা সাদে তার সুন্দর বর্ণনা আছে। হুদ আর হুদ পাখি এসে বলল, আমি এমন সব তথ্য লাভ করেছি যা আপনার জানা নেই, আর আমি সেবা থেকে আসল খবর নিয়ে এসেছি। আমি এক নারীকে দেখলাম যে জাতির উপর রাজত্ব করছে, তার সবই আছে এবং সে একটা বিরাট সিংহাসন। হুদহুদ পাখি বলেছিল সেবার রানীর কথা, কুইন অফ সেবা, বিলকিস। হুদহুদ পাখিটা দেখতে কেমন? কাক নয় তো। কাকটা চায়ের কাপ উল্টে ফেলেছে। তার ভাবভঙ্গিতে অপ্রস্তুত ভাব লক্ষ্য করছি। কেমন আর চোখে আমার দিকে তাকাচ্ছে, মনে হয় বলার চেষ্টা করছে, স্যার আই এম সরি, এক্সট্রিমলি সরি, আই হ্যাভ ব্রোকেন দ্য কাপ। না, ব্রোকেন দ্য কাপ হবে না, কাপ ভাঙেনি, শুধু উল্টে ফেলেছে। চায়ের কাপ উল্টে ফেলার ইংরেজি কি হবে? রূপাকে জিজ্ঞেস করে জেনে নিতে হবে। শতাব্দী স্টোর থেকে কিছু টেলিফোন করে দিনের শুরুটা করা যাক। শতাব্দী স্টোরের একজন আমাকে দেখে ব্যস্ত হয়ে পড়লো। তিনজন এসে জিজ্ঞেস করলো, স্যার কেমন আছেন? একজন এসে অতি যত্নে মালিকের ঘরে নিয়ে বসালো, টেলিফোনের চাবি খুলে দিল। আমি বসতে বসতেই কফি চলে এলো, সিগারেট চলে এলো। পীর ফকিররা যে কত আরামে জীবনযাপন করেন তা বুঝতে পারছি। শতাব্দী স্টোরের মালিক উপস্থিত নেই কিন্তু আমার কোনো সমস্যা হচ্ছে না। হ্যালো, এটা কি রূপাদের বাড়ি? কে কথা বলছেন? আমার নাম হিমু। রূপা বাড়িতে নেই, বান্ধবীর বাসায় গেছে। এত সকালে বান্ধবীর বাড়িতে যাবে কিভাবে? এখনো তো 9টা বাজেনি। রূপা তো 8টার আগে ঘুম থেকে ওঠেই না। বলছি তো বাসায় নেই। আপনি তো মিথ্যা বলছেন। আপনার গলা শুনেই বুঝতে পারছি আপনি একজন দায়িত্বশীল বয়স্ক মানুষ। আপনি দিনই শুরু করছেন মিথ্যা দিয়ে, এটা কি ঠিক? আপনি চাচ্ছেন না রূপা আমার সঙ্গে কথা বলুক? সেটা বললেই হয়, শুধু শুধু মিথ্যা বলার প্রয়োজন কি? স্টপ ইট। ঠিক আছে স্যার, স্টপ করছি। রূপাকে একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, আমার মনে হয় আপনাকে জিজ্ঞেস করলেও হবে। আচ্ছা স্যার, চায়ের কাপ উল্টে ফেলার ইংরেজি কি? খট করে শব্দ হলো। ভদ্রলোক টেলিফোন নামিয়ে রাখলেন। তিনি এখন যা করবেন তা হচ্ছে টেলিফোনের প্লাগ খুলে রাখবেন এবং হয়তো তার মেয়েকে কোথাও পাঠিয়ে দেবেন। ভদ্রলোককে প্রচুর মিথ্যা কথা সারাদিন বলতে হবে। মিথ্যা দিয়ে যা দিনের শুরু, তার দিনের শেষও হবে মিথ্যা দিয়ে। আমি ফুপুর বাসায় টেলিফোন করলাম, ফুপুকে পাওয়া গেল। তিনি রাগে চিড়চিড় করছেন। কে? হিমু? আমার তো সর্বনাশ হয়ে গেছে, শুনেছিস কিছু? না, কি হয়েছে? রশিদ হারামজাদাটাকে বাসায় রেখে গিয়েছিলাম, সে টিভি ভিসিআর সব নিয়ে হাওয়া হয়ে গেছে। আমার আলমারিটাও খুলেছে, সেখান থেকে কি নিয়েছে এখনো বুঝতে পারছি না। মনে হয় গয়না টয়না নিয়েছে। না, গয়না নিতে পারবে না, সব গয়না ব্যাংকের লকারে। ক্যাশ টাকা নিয়ে গেছে। তোর ফুপার একটা বোতলও নিয়েছে, খুব দামি একটা জিনিস। তোর ফুপা হাই হাই করছে। এই দেখুন ফুপু, সব খারাপ দিকের একটা ভালো দিক আছে। রশিদ আপনার চক্ষুশুল একটা জিনিস নিয়ে গেছে। ফাজলামি করিস না, পয়সা দিয়ে একটা জিনিস কিনা। ফ্রিজে আপনাদের জন্য চিতল মাছের পেটি রান্না করা ছিল না? হ্যাঁ ছিল, তুই জানলি কি করে? সে এক বিরাট ইতিহাস, পরে বলবো। এখন বলুন কক্সবাজার কেমন কাটলো? ভালোই কাটছিল, মাঝখানে সাদেক গিয়ে উপস্থিত হলো। মামলা বিষয়ক সাদেক? হ্যাঁ। দেখ না যন্ত্রণা, তাকে ঠাট্টা করে কি না বলেছি। সে সত্যি সত্যি মামলা টামলা করে বিশ্রী অবস্থা করেছে। বেআই বেআইনের কাছে লজ্জায় মুখ দেখাতে পারি না, ছি ছি। খুবই ভালো মানুষ, অসম্ভব রসিক, কথায় কথায় হাসছিলেন। তোর ফুবার সঙ্গে তার খুবই খাতির হয়েছে। 4জন মিলে নরক গুলজার করছে। 4জন পেল কোথায়? ফুপা আর তার বেআই সাহেব 2জন হবে না? এদের সঙ্গে 2 ছাগলাও তো আছে, মুফাজ্জল আর জহিরুল। এই 2জন এখনো ঝুলে আছে তো বটেই। তবে শোন, ছেলে দুটোকে যত খারাপ ভেবেছিলাম তত খারাপ না। ভালো কাজ কি করছে? সাদেককে শিক্ষা দিয়েছে। আমি তাতে খুব খুশি হয়েছি। সাদেক সবার সামনে মামলা নিয়ে হইচই শুরু করলো, ওয়ারেন্ট নাকি বের হয়ে গেছে। এইসব আমি লজ্জায় বাঁচি না, কি করবো কিছুই বুঝতে পারছি না। তখন মুফাজ্জল এসে ঠাস করে সাদেকের গালে এক চড় বসিয়ে দিল। সে কি খুবই আকস্মিক ঘটনা। আমি খুব খুশি হয়েছি, উচিত শিক্ষা হয়েছে। ছোট লোকের বাচ্চা আমাকে মামলা শেখায়। মোফাজ্জল আর জহিরুল মনে হচ্ছে আপনাদের পরিবারে এন্ট্রি পেয়ে গেছে। এন্ট্রি পাওয়ার কি আছে, সঙ্গে সঙ্গে ঘরে মায়া পড়ে গেছে, এটা বলতে পারিস। আমাদের সর্বনাশ করলে এই মায়া। আমরা বাস করি মায়ার ভিতর আর চেঁচিয়ে বলি আমাদেরকে মায়া থেকে মুক্ত করো। জ্ঞানের কথা না বুবু, আমার সহজ কথা হচ্ছে মায়া সর্বগ্রাসী। এই যে রশিদ আপনার এত বড় ক্ষতি করলো, তারপরেও যখন মিডল স্ট্রিট থেকে ফিরবে, জায়নামাজ, তসবি এবং মিষ্টি তেঁতুল দিয়ে আপনার সঙ্গে দেখা করতে যাবে, আপনি কিন্তু খুশি হবেন। আপনি হাসি মুখে বলবেন, কেমন আছিস রে রশিদ? ওই হারামজাদাকে মিডল ইস্ট যাচ্ছে? হ্যাঁ। তুই এত সব জানলি কি করে? কি আশ্চর্য, আমি জানবো না? আমি হচ্ছে হিমু। তুই ফাজিল বেশি হয়েছিস, তোকে ধরে চটকানো দরকার। হাসছিস কেন?
বাদল আর আখিরা কেমন আছে? ভালোই আছে। কক্সবাজারে ওরা যে কাণ্ডটা করেছে তাতে আমার লজ্জায় মাথা কাটা যাওয়ার অবস্থা। কি করেছে? আরে দিনরাত 24 ঘন্টা হোটেলের দরজা বন্ধ করে বসা, আমরা এতগুলি মানুষ এসেছি সেদিকে কোনো লক্ষণই নেই। ডাইনিং হলে সবাই খেতে বসি, ও খবর পাঠায় জ্বর লাগছে, আসতে পারবো না, খাবার যেন পাঠিয়ে দেওয়া হয়। আমার পেটের ছেলে এত নির্লজ্জ হবে ভাবতেই পারি না। ফুপু, বলো, বল কি বলবি? সত্যি করে বলুন তো, ওদের এই ভালোবাসা দেখে আনন্দে আপনার মন ভরে গেছে না? কি কথা বলছেন না কেন? আপনাদের কথা বলছেন না কেন? আপনাদের যখন বিয়ে হয়েছিল আপনি এবং ফুপা আপনারা কি এই কাণ্ড করেননি? আমরা এত বেহায়া ছিলাম না। আমার তো ধারণা আপনারাও ছিলেন। তোর ফুপা অনেক বেহায়াপানা করেছে, বুদ্ধি কম মানুষ তো। বাদ দে। না, বাদ দেবো না। আপনারা কি ধরনের বেহায়াপনা করেছেন তার একটা উদাহরণ দিতেই হবে। জাস্ট ওয়ান। হিমু। জি ফুপু। তুই এত ভালো ছেলে হয়েছিস কবে বলতো? আমি কি ভালো ছেলে? অবশ্যই ভালো ছেলে। তুই আমার একটা কথা শোন, ভালো করে একটা মেয়েকে বিয়ে কর, তারপর তুই বৌমাকে নিয়ে নানান ধরনের বেহায়াপানা করবি, আমরা সবাই দূর থেকে দেখে হাসবো। ফুপু রাখি বলে আমি খট করে রিসিভার রেখে দিলাম, কারণ কথা বলতে বলতে ফুপু কেঁদে ফেলেছেন। এটা আমি বুঝতে পারছি, মাতৃশ্রেণীর মানুষেরা কান্না ভেজা গলায় আহ্বান অগ্রাহ্য করার ক্ষমতা মানুষকে দেয়নি। এই আহ্বান এই কারণেই শোনা ঠিক না। মিসির আলী বললেন, আপনার শরীর কি খারাপ? আমি বললাম, জি না, দেখে মনে হচ্ছে শরীর খুব খারাপ। আপনি কি কোনো কারণে টেনশন বোধ করছেন? স্যার, আজ পূর্ণিমা। ও আচ্ছা, বুঝতে পারছি। আপনি তাহলে ভয়ের মুখোমুখি হতে যাচ্ছেন? জি স্যার। আপনি যদি চান আমি আপনার সঙ্গে থাকতে পারি। না, আমি চাচ্ছি না। দুপুরে খাওয়া দাওয়া করেছেন? জি না। আমার সঙ্গে চারটা খান। খাবার অবশ্যই খুব সামান্য, খিচুড়ি আর ডিম ভাজা। খাবেন? জি খাবো। হাত মুখ ধুয়ে আসুন, আমি খাবার সাজাই। দুজনের মতো খাবার কি আছে? হ্যাঁ আছে। খুবই আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আজ সকালে ঘুম ভেঙেই মনে হলো দুপুরে ক্ষুধার্ত অবস্থায় আপনি আমার কাছে আসবেন। এই সব টেলিপ্যাথিক ব্যাপার কোনো গুরুত্ব আমি দেই না, তারপরেও দুজনের খাবার রান্না করেছি। বলুন তো কেন? বলতে পারছি না। আমাদের মনের একটা অংশ রহস্যময়তায় আচ্ছন্ন। আমরা অনেক কিছুই জানি, তারপর অনেক কিছুই জানি না। বিজ্ঞান বলেছে আউট অফ নাথিং নাথিং ক্যান বি ক্রিয়েটেড। তারপরেও আমরা জানি শূন্য থেকেই এই অনন্ত নক্ষত্র বিধি তৈরি হয়েছে, যা একদিন হয়তো এই শূন্যেই মিলিয়ে যাবে। ভাবলে ভয়াবহ বলে ভাবি না। স্যার, আপনার খিচুড়ি খুব ভালো হয়েছে। ধন্যবাদ হিমু সাহেব। স্যার, আপনার খিচুড়ি খুব ভালো হয়েছে। ধন্যবাদ হিমু সাহেব। হিমু সাহেব। জি স্যার। আপনি যদি মনে করেন এই জিনিসটার মুখোমুখি হওয়া ঠিক হবে না, তাহলে বাদ দেন। এই কথা কেন বলছেন? বুঝতে পারছি না কেন বলছি। আমার লজিক বলছে আপনার উচিত ভয়ের মুখোমুখি হওয়া। আবার এই মুহূর্তে কেন জানি মন সায় দিচ্ছে না, মনে হচ্ছে মস্ত কোনো বিপদ আপনার সামনে। আমি হাসি মুখে বললাম, আমার এরকম মনে হচ্ছে কারণ আপনি আমার প্রতি এক ধরনের মায়া অনুভব করছেন। যখন কেউ কারো প্রতি মমত্ব বোধ করতে থাকে, তখনই সে লজিক থেকে সরে আসতে থাকে। মায়া, মমতা, ভালোবাসা যুক্তির বাইরের ব্যাপার। ভালোই বলেছেন। এটা আমার কথা না, আমার বাবার কথা, বাবার বাণী। তিনি তার বিখ্যাত বাণীগুচ্ছে তার এই পুত্রের জন্য সব রেখে গেছেন। আমি কিছুগুলো পড়ে দেখতে পারি? হ্যাঁ পারেন। আমি বাবার খাতাটা নিয়ে এসেছি, আপনাকে দিয়ে দেব। তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি যদি কোনোদিন ফিরে না আসি, আপনি খাতার লেখাগুলি পড়বেন, আর যদি কাল ভোরে ফিরে আসি, আপনি খাতা না পড়েই আমাকে ফেরত দেবেন। খুবই জটিল শর্ত তো। উঠে গেছে। ঘুম ভেঙে হকচকিয়ে গেলাম। আমি কোথায় শুয়ে আছি? সবকিছু খুব অচেনা লাগছে। মনে হচ্ছে গহীন কোনো অরণ্যে শুয়ে আছি। চারিদিকে শুনশান নীরবতা, খুব হাওয়া হচ্ছে। হাওয়ায় গাছের পাতা কাঁপছে। অসংখ্য পাতা একসঙ্গে কেঁপে উঠলে যে অস্বাভাবিক শব্দতরঙ্গ সৃষ্টি হয়, সেরকম শব্দ। ব্যাপারটা কি? আমি ধর্মর করে উঠে বসলাম, তাকালাম চারিদিকে। না, যা ভাবছিলাম তা না। আমি সোহরাওয়ার্দী উদ্যানে একটা পরিচিত বেঞ্চিতেই শুয়েছিলাম। গাছের পাতার শব্দ বলে যা ভাবছিলাম তা আসলে গাড়ি চলাচলের শব্দ। এত বড় বিভ্রান্তিও মানুষের হয়? আকাশে চাঁদ থাকবার কথা না। কই, চাঁদ দেখা যাচ্ছে তো। পার্ক অন্ধকার। পার্কের বাতি কখন জ্বলবে? ঢাকা মিউনিসিপ্যালিটি পূর্ণিমার রাতে শহরের সব বাতি জ্বালায় না। চাঁদ তো আছে, সব বাতি জ্বালানোর দরকার কি? এরকম একটা ভাব। পূর্ণিমার প্রথম চাঁদ হলুদ বর্ণের হয়। আকারেও সেই হলুদ চাঁদটাকে খুব বড় লাগে। যতই সময় যায় হলুদ রং ততই কমতে থাকে। এক সময় চাঁদটা ধবধবে সাদা হয়ে আবার হলুদ হতে থাকে। দ্বিতীয়বার হলুদ হবার প্রক্রিয়া শুরু হয় মধ্যরাতের পর। আজ আমার যাত্রা মধ্যরাতে। আমি আবারও চাঁদ দেখার চেষ্টা করলাম। কি দেখেন? আমি চমকে প্রশ্নকথার দিকে তাকালাম। ঝুপড়ির মতো জায়গা থেকে মেয়েটা বসে আছে, নিশিকন্যাদের একজন। সে গাছের গুড়িতে বসে হেলান দিয়ে আছে। সেটা একটা কদম গাছ, আমার প্রিয় গাছের একটি। রুবিয়েসি পরিবারের গাছ। বৈজ্ঞানিক নাম এনথোফেলাস কায়াম্বা।
গাছটা দেখলেই গানের লাইন মনে পড়ে যায়, বাদল দিনের প্রথম কদম ফুল করেছো দান। আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, কি নাম? সে থু করে থুতু ফেলে বলল, কদম। আসলেই কি তার নাম কদম, নাকি সে রসিকতা করছে? কদম গাছের নিচে বসেছে বলে কি নিজের নাম বলছে কদম? বিচিত্র কারণে এই ধরনের মেয়েরা রসিকতা করতে পছন্দ করে। পৃথিবী তাদের কাছে রসিকতা করে বলেই বোধ হয় খানিকটা রসিকতা তারাও পৃথিবীর মানুষদের ফেরত দেয়। তোমার নাম কি কদম? যখন নারকেল গাছের গুড়ি হেলান দিয়ে বসো তখন তোমার নাম কি হয় নারিকেল? মেয়েটি খিলখিল করে হেসে পড়ল। এখন আর তাকে নিশিকন্যাদের একজন বলে মনে হচ্ছে না। 15-16 বছরের কিশোরীর মতো লাগছে। সে সন্ধ্যাবেলায় একা একা বনে ঘুরে বেড়াচ্ছে। হাসি খুব অদ্ভুত জিনিস। হাসি মানুষের সব গ্লানি উড়িয়ে নিয়ে যায়। আমার নাম সফুরা। সফুরার চেয়ে তো কদম নামই ভালো। আচ্ছা যান, আপনার জন্য কদম। এক একজনের জন্য এক এক নাম। ভালো তো, আপনার ভালো লাগলেই আমার ভালো। মেয়েটি গাছের নিচ থেকে উঠে এসে আমার পাশে বেঞ্চিতে বসে হাই তুলল। মেয়েটির মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না, তারপরও মনে হচ্ছে দেখতে মায়া করা। কৈশোরের মায়া মেয়েটি এখনো ধরে আছে, বেশি দিন ধরে রাখতে পারবে না। কদম শাড়ি পরে আছে, শাড়ির আঁচলে বাদাম। সে বাদাম ভেঙে ভেঙে মুখে দিচ্ছে। একটু পর আসমানের দিকে চাইয়ে কি দেখেন? চাঁদ উঠেছে কিনা দেখি। চাঁদের খোঁজ নিতেছেন কেন? আপনি কি চাঁদ সওদাগর? কদম আবার খিলখিল করে হাসলো। আমি মেয়েটির কথার পিঠে কথা বলার ক্ষমতা দেখে মুগ্ধ হলাম। রাগ হইছেন? রাগ হইব কেন? এই যে আপনার নিয়ে তামাশা করতেছি। না, রাগ হইনি। আমার ভিজিট 50 টাকা। 50 টাকা ভিজিট দেবার সামর্থ্য আমার নেই। এই দেখো, পাঞ্জাবির পকেট পর্যন্ত নেই। 50 টাকা আপনার কাছে বেশি লাগতেছে? না, 50 টাকা বরং কম মনে হচ্ছে। রমণীর মন অজস্র বৎসরের সখা সাধনার ধন। আপনার কাছে আসলে টাকাই নেই? না, সত্য বলতেছেন? হ্যাঁ। আর থাকলেও লাভ হতো না। কেন? মেয়ে মানুষ আপনার পছন্দ না? হয়, হবে না কেন? আমার চেহারা ছবি কিন্তু ভালো। আইনধার বইলা বুঝতেছেন না। যখন চাঁদ উঠবো তখন দেখবেন। তাহলে বসো, অপেক্ষা করো, চাঁদ উঠুক। আপনার কাছে ভিজিটের টাকা নেই, বৈশা থেকে ফয়দা কি? কোনো ফয়দা নেই। আপনি এইখানে কতক্ষণ থাকবেন? বুঝতে পারছি না। ভালো মতো চাঁদ না ওঠা পর্যন্ত থাকবো। তাহলে আমি একটু ঘুরান দিয়ে আসি। আসার দরকার কি? আচ্ছা যান, আসবো না। আমার ঠেকা নাই। ঠেকা না থাকাই ভালো। বাদাম খাইবেন? না। ধরেন খান, ভালো বাদাম, নাকি খারাপ মেয়ের হাতের জিনিস খান না? কদম আঁচলের বাদাম বেঞ্চিতে ঢেলে দ্রুত পায়ে চলে গেল। আমি বসে বসে বাদাম খাচ্ছি। একটা হিসাব নিকাশ করতে পারলে ভালো হতো। আমি আমার জীবনের কত মানুষের অকারণে মমতা পেয়েছি এবং কতজনকে সেই মমতা ফেরত দিতে পেরেছি। মমতা ফেরত দেবার অংশগুলি মনে থাকে, মমতা পাবার অংশগুলি মনে থাকে না। কিছুদিন পরই মনে থাকবে না কদম নামের একটি মেয়ে নিজের অতি কষ্টের টাকার কেনা বাদাম আমাকে খেতে দিয়েছিল। কিন্তু আমি যখন পথে নামবো, ফুটপাতে শুয়ে থাকা মানুষদের দিকে তাকাবো, সঙ্গে সঙ্গে মনে পড়বে বস্তা ভাই এবং বস্তা ভাইয়ের পুত্রকে আমি একবার একটা স্লিপিং ব্যাগ উপহার দিয়েছিলাম। আকাশে চাঁদ উঠেছে, হলুদ রঙের কুৎসিত একটা চাঁদ। চাঁদটাকে সাজাবার সময় দিতে হবে। তার সাজ সম্পন্ন হোক, এরপর আমি বের হব। এইমাত্র ঘুম থেকে উঠেছি, তারপরও চোখ থেকে ঘুম যাচ্ছে না। বেঞ্চিতে আবার শুয়ে থাকা। আমি শুয়ে পড়লাম। মশা খুব উৎপাত করছে, তবে কামড়াচ্ছে না। বনের মশারা কামড়ায় না। পার্কের সব বাতি জ্বলে উঠেছে। গাছপালার সঙ্গে ইলেকট্রিকের আলো একেবারেই মানায় না। ইলেকট্রিকের আলোয় মনে হচ্ছে গাছগুলির অসুখ করেছে, খারাপ ধরনের অসুখ। আমি অপেক্ষা করছি। কিসের অপেক্ষা? আশ্চর্যের ব্যাপার। আমি অপেক্ষা করছি কদম নামের মেয়েটির জন্য। সে আসবে, তার সঙ্গে অনেকক্ষণ গল্প গুজব করবো। আলোর অভাবে তার মুখ ভালো করে দেখা হয়নি। এইবার দেখা হবে। সে কোথায় থাকে সেই জায়গাটাও তো দেখে আসা যায়। মেয়েটার নিজের কি কোনো সংসার আছে? পাইপের ভিতরে একার এক সংসার, যে সংসার সে সাজিয়ে গুছিয়ে রেখেছে। পুরনো ক্যালেন্ডারের ছবি দিয়ে চারিদিকে ধবধবে সাজানো। ছোট্ট ধবধবে সাদা একটা বালিশ, বালিশের ফুল তোলা। অবসরে সে নিজেই সুই সুতা দিয়ে ফুল তুলে নিজের নাম সই করেছে কদম। না, কদম না, মেয়েটির নাম সফুরা। নামটা কি আমার মনে থাকবে? আজ মধ্যরাতের পর আবার যদি ফিরে আসি, সফুরা মেয়েটিকে খুঁজে বের করবো। তাকে নিয়ে তার সংসার দেখে আসবো। কথাগুলি মেয়েটাকে বলে যেতে পারলে ভালো হতো। রাত বাড়ছে, মেয়েটা আসছে না। সে হয়তো আর আসবেই না। কুয়াশা পড়তে শুরু করেছে। কুয়াশা ক্রমেই ঘন হচ্ছে। আমি বেঞ্চ থেকে উঠে দাঁড়ালাম। এখন মধ্যরাত। আমি দাঁড়িয়ে আছি গলির সামনে। ওই তো কুকুরগুলি শুয়ে আছে, ওরা উঠে দাঁড়িয়েছে। প্রতিটি দৃশ্যই আগের মতো, কোনো বেরকম নেই। আমি সিনেমা হলে বসে আছি। দেখা ছবি দ্বিতীয়বার দেখানো হচ্ছে। ওই রাতে কুকুরগুলির সঙ্গে ছিলাম। কি কথা বলেছিলাম মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না। মনে পড়েছে। আমি বলেছিলাম, তারপর তোমাদের খবর কি? জ্যোৎস্না কুকুরদের কাছে খুব প্রিয় হয় শুনেছি। তোমাদের এই অবস্থা কেন? মনমরা হয়ে শুয়ে আছো কেন? না, এই বাক্যগুলো বলা যাবে না। কুকুররা এখন আর শুয়ে নেই, ওরা দাঁড়িয়ে আছে। ওদের শরীরে রক্ত হয়ে আছে। তারা কেউ লেজ নাড়ছে না। তারা হঠাৎ চমকে উল্টো দিকে ফিরল। এখন আর এদের কুকুর বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে পাথরের মূর্তি।
আমি যেন হঠাৎ প্রবেশ করছি প্রাণহীন পাথরের দেশে, যে দেশে সময় গেছে থেমে। লাঠির ঠকঠক শব্দ পাওয়া যাচ্ছে। আসছে, সে আসছে। মাথার ভেটলটা টালমাটাল করছে, ফিস ফিস করে কে যেন কথা বলছে। গলার স্বর খুব পরিচিত, কিন্তু অনেক দূর থেকে ভেসে আসছে বলে চিনতে পারছি না। চাপা এবং গভীর গলায় কে যেন বলছে, ইমু ইমু। বলুন, শুনতে পাচ্ছি। আমি কে বলো দেখি? বুঝতে পারছি না। আমি তোর বাবা। আপনি আমার বাবা নন। আমার বাবা অসুস্থ মনের কল্পনা। আমি প্রচন্ড ভয় পাচ্ছি বলেই আমার মন আপনাকে তৈরি করেছে, আমাকে সাহস দেবার চেষ্টা করছে। এগুলি তো তোর কথা নয় রে বেটা, এগুলো মিসির আলির হাবিজাবি। তুই চলে আয়, চলে আয় বলছি। না, শোন হিমু, তুই তোর মার সঙ্গে কথা বল। এইবার আমি একা আসিনি, তোর মাকে নিয়ে এসেছি। কেমন আছো মা? অদ্ভুত করুণ এবং বিষণ্ণ গলায় কেউ একজন বলল, ভালো আছি। মা শোনো, তোমার চেহারা কেমন তা আমি জানি না। আমার খুব ইচ্ছে করে তুমি দেখতে কেমন দেখতে। তুমি কি জানো, আমার জন্মের পর পর বাবা তোমার সব ছবি নষ্ট করে দিয়েছে, যাতে কোনোদিন আমি জানতে না পারি তুমি দেখতে কেমন ছিলে। এতে একটা লাভ হয়েছে, তাই না? তুই তুই যে কোনো মেয়ের দিকে তাকাবি, তার ভিতর আমার ছায়া দেখবি। মা, তুমি দেখতে কেমন? অনেকটা কদম মেয়েটার মতো। ওকে আমি দেখতে পাইনি, জানি। হিমু শোন, তুই ঘরে ফিরে যা। না, তোর বাবা তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, তার স্বপ্ন নষ্ট হয়ে যাবে। লাঠির ঠকঠক আরো স্পষ্ট হলো। মার কথাবার্তা এখন আর শোনা যাচ্ছে না। লাঠির শব্দ ছাড়া পৃথিবীতে এখন আর কোনো শব্দ নেই। দেখা যাচ্ছে কুৎসিত ওই জিনিসটা দেখা যাচ্ছে। সেও দেখতে পেয়েছে। ওই তো সে লাঠি উঁচু করলো। চাঁদের আলোয় তার ছায়া পড়েনি। একজন ছায়াশূন্য মানুষ। আমি পা বাড়ালাম। কুকুররা সরে গিয়ে আমার যাওয়ার পথ করে দিল। আমি এগোচ্ছি, আর মাত্র কিছুক্ষণ, তারপরে আমি তার মুখোমুখি হব। আচ্ছা, শেষবারের মতো কি চাঁদের দিকে তাকিয়ে দেখবো? আজ জ্যোৎস্নাটা কেমন?